আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা সবাই? সবাইকে আমাদের আজকে লাইভ ক্লাসে স্বাগত। তো আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 8 অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার 8-এর প্রথম ক্লাস আজকে, আমাদের নতুন চ্যাপ্টার, ব্র্যান্ড নিউ চ্যাপ্টার। তো শুরুতে আমার এই লাইভ ক্লাসটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে একটু সেন্ড করে দাও এবং তোমরা লাইভে সরাসরি যুক্ত হয়ে যাও এবং আমাকে একটু কমেন্ট করে জানাই দাও যে ঠিক মতন আমার লাইভটা দেখতে পাচ্ছ কি না, ঠিক মতন আমার ভয়েসটা ঠিক শুনতে পাচ্ছ কি না, এটা আমাকে জানাই দাও। আর আমি দ্রুতই আমার লাইভ ক্লাসটা এখনই শুরু করে ফেলবো। তো অবশ্যই আমার লাইভের লিঙ্কটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিও, কারণ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে তাহলে সেখান থেকে অনেকেই লাইভে যুক্ত হতে পারবে। হ্যাঁ, আজকে আমাদের প্রথম ক্লাস, চ্যাপ্টার 8-এর ফার্স্ট ক্লাস। তো লিখে নাও, চ্যাপ্টার 8 ফিজিক্স সেকেন্ড পেপারের, অবশ্যই ফিজিক্স সেকেন্ড পেপারের। তো ফিজিক্স সেকেন্ড পেপারের, ফিজিক্স সেকেন্ড পার্টের, ওকে, লাইভ নাম্বার 1 আজকে, লাইভ নাম্বার 1। তো লেখো, এর নাম হচ্ছে, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো দেখি, আমার পানি দিও, ঠান্ডা পানি আমো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চলে আসো সবাই লাইভে, আমি তো ওয়েট করি 1 মিনিট। ওকে, চলে আসো সবাই। ফাইরুজ অনেক আসো না কেন ক্লাসে? ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আরে ফারহান শিয়াব লাবিব, কেমন আছো? আজকে ফারহান শিয়াব লাবিবের সাথে দেখা হয়েছে। ওকে, আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করি। তো আজকে থেকে নতুন নিয়ম যে লাইভে যদি 30% না থাকে টোটাল স্টুডেন্টে, তাহলে লাইভটা ডিলিট করে দেওয়া হবে। লাইভে টোটাল স্টুডেন্ট 30% না থাকলে লাইভটা ডিলিট করে দেওয়া হবে, ঠিক আছে? এই ডিলিট করে আমার পুরোনো একটা ক্লাস, 10-12 বছর আগে ক্লাস যখন নিতাম ওই ক্লাসগুলো আপলোড দিয়ে দিব, ঠিক আছে? পুরো চ্যাপ্টার তো পড়ানো আছেই। নাফিস আঞ্জুম লামিয়া বলে ফেললাম। ওকে, আমার কথা বুঝছো? আমার হচ্ছে মানে 40 বছর আগে একটা ক্লাস নেওয়া আছে এই চ্যাপ্টারের উপর, ওই ক্লাসগুলো আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। দেখে নাও,
মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান। ওকে, তো মোটামুটি হচ্ছে ওকে, তাহলে শুরু করি আমরা। তো মডার্ন ফিজিক্স, যার বাংলা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তো আমাদের এই মডার্ন ফিজিক্সের পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে পার্ট 1, যাকে আমরা বলতেছি হচ্ছে আপেক্ষিকতা বা রিলেটিভিটি। তো লিখে নাও, পার্ট 1 হচ্ছে আমাদের আপেক্ষিকতা, যার ইংলিশ হচ্ছে আমাদের রিলেটিভিটি। 21 ব্যাচে শুধুমাত্র পার্ট 1 টুকু আছে। 21 ব্যাচে যারা আসো শুধুমাত্র পার্ট 1 টুকু তোমাদের আছে। আর 22 ব্যাচে হচ্ছে পার্ট 2, দুটোই আছে, মানে পুরো চ্যাপ্টারটাই আছে। পার্ট 2 নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, বাংলা হচ্ছে ফটো তড়িৎক্রিয়া। ফটো তড়িৎক্রিয়া। তো মেইনলি 21 ব্যাচের হচ্ছে শুধুমাত্র পার্ট 1 টুকু আছে। অর্থাৎ অনেকে 21 ব্যাচের আসো আমাদের এখানে, আমি জানি আমাদের এখানে অনেকে 21 ব্যাচ ক্লাস করতেছো। তো 21 ব্যাচে শুধুমাত্র পার্ট 1 আছে, মানে পার্ট 1 হচ্ছে শুধুমাত্র অনলি ফর 21 ব্যাচ 21 এইচএসসি। হ্যাঁ, আর 22 ব্যাচের আসলে পার্ট 1 পার্ট 2 দুটোই আছে। 22 ব্যাচের পার্ট 1 পার্ট 2 দুটোই আছে সিলেবাসে, তাহলে শর্ট সিলেবাসের দুটোই আছে। তাহলে 22 ব্যাচে হচ্ছে আমাদের এই দুইটাই হচ্ছে আছে। এই জন্য আমরা পুরো চ্যাপ্টারটাই পড়বো। তো পুরো চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের 22 ব্যাচে আছে, 22 ব্যাচে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। তাহলে 21 ব্যাচ অর্ধেক পড়বে 50%, আর 22 ব্যাচ পড়বে হচ্ছে পুরোটা। আর এখন কথা হচ্ছে 21 ব্যাচে তো নর্মালি আমরা বুঝতেই পারতেছি, আজকে তো অলমোস্ট প্রত্যেকটা জাতীয় পত্রিকায় চলে আসলো যে এইচএসসি 21 হবে। তো তোমরা যারা হচ্ছে ঘুমাইছিলা বা যারা আশা করছিলা যে আমাদের এইচএসসি 21 অটোপাস হয়ে যাবে, তো বুঝতেই পারতেছো আমাদের এইচএসসি 21 কিন্তু ডিসেম্বরে হয়ে যাবে। তো আর করোনা পরিস্থিতিও এনাফ স্বাভাবিক দিকে। হ্যাঁ, রাস্তাঘাটে আমরা তো ক্লাস এখন অফলাইনে নিচ্ছি। ঠিক আছে, রাস্তাঘাটে তো তোমার হাজার হাজার শত শত মানুষ এখন রাস্তায়। ঠিক আছে, এই হচ্ছে কথা। আমি এখন কথা বলতেছি, আমার এলাকা হচ্ছে বাসাবো, এর পাশে খিলগাঁও। এখন গেলে তুমি ওখানে তোমার কি বলবো লাখের কাছে মানুষ তুমি দেখতে পারবা, গিজ করতেছে, জ্যাম, বুঝছো? এই হচ্ছে কথা, মানে সবই নর্মাল। দেশ এখন নর্মাল, এই হচ্ছে কথা। দেশ এখন নর্মাল, এইচএসসি 21 হয়ে যাবে। তো ডিসেম্বরে এইচএসসি 21 হয়ে যাবে। সো যারা পড়াশোনা বাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা একটু সতর্ক হও, একটু এখনো সময় আছে। তো যাই হোক, হ্যাঁ 21 আর 23 ব্যাচে তো অনেকে আছে। 21 ব্যাচে তো অনেকে আছে, 23 ব্যাচে আচ্ছা, আর 22 ব্যাচের পুরোটা আছে। তো যাই হোক, আমরা শুরু করি। তো চ্যাপ্টারটা শুরুর আগে আমরা কিছু কথাবার্তা বলবো। চ্যাপ্টারটা শুরুর আগে আমরা আমাদের কলেজ চিন্তা ভাবনা পোলাপানরা, হ্যাঁ 22 ব্যাচ পরীক্ষা হবে। 22 ব্যাচে আমার মনে হয় 22 ব্যাচের এপ্রিলে হবে না, একটু পিছাবে, জুলাই আগস্টে হবে। তো যাই হোক, এনিওয়ে আমার মনে হয়, ঠিক আছে, আমি এপ্রিল ধরেই পড়াই, ধরলাম যে এপ্রিলে পরীক্ষা হবে। তো এনিওয়ে, তো আমরা যে ফিজিক্সটা যে পড়ি বা আমাদের এইচএসসি কারিকুলামে যে ফিজিক্সটা পড়ায় ওটা আসলে কি, মানে আমরা এই চ্যাপ্টারটা পড়ার আগে আমরা আমাদের এডুকেশনে আমাদের কতটুকু আমার দরকার বা আমাদের শিক্ষা ব্যবস্থা কী চায় সেটা নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। তো তুমি ফিজিক্স বলতে কি বুঝো, খেয়াল করবা। ফিজিক্স বলতে তুমি কি বুঝো? দেখো, ফিজিক্স মেইনলি ফিজিক্স আসলে দুইটা পার্টে বিভক্ত বলতে পারো। ফিজিক্স আসলে দুইটা পার্টে বিভক্ত মোটামুটি, আমি যেটা বুঝি। একটাকে আমরা বলি হচ্ছে পিওর ফিজিক্স, যাকে আমরা অনেকে থিওরিটিক্যাল ফিজিক্স বলি। পিওর ফিজিক্স আমরা বলি, বুঝছো? পিওর ফিজিক্স। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স বলতে পারো। দুই ধরনের ফিজিক্স বলতে পারো। আরেকটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স। ওকে, আমরা যে পড়াশোনা করি আমাদের যে হায়ার সেক্টরে এই দুই টাইপের ফিজিক্স থাকে। আচ্ছা, এই অ্যাপ্লাইড ফিজিক্সেরই একটু অ্যাডভান্স ফর্ম, খেয়াল করবা, একটু মন দিয়ে শুনবা। এই অ্যাপ্লাইড ফিজিক্সেরই একটুখানি অ্যাডভান্স ফর্ম, ঠিক আছে, অ্যাডভান্স ফর্মটা হচ্ছে কি জানো? ইঞ্জিনিয়ারিং। মানে যে অ্যাপ্লাইড ফিজিক্স যেটা আমরা বলতেছি এইটারই একটা অ্যাডভান্স ফর্ম বা বলতে পারো যে একটু উন্নত ফর্ম হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে কথা, অ্যাপ্লাইড ফর্ম। ঠিক আছে, তো আমাদের এইচএসসি কারিকুলাম, আমাদের যে এইচএসসি সিলেবাস, আমাদের এইচএসসি বলো কিংবা অ্যাডমিশন বলো, এইচএসসি প্লাস অ্যাডমিশন। ঠিক আছে, অ্যাডমিশন। তো এইচএসসি প্লাস অ্যাডমিশন আসলে তারা কি চায়?
অ্যাকচুয়ালি ফিজিক্সের কোন পোর্শন থেকে আমাদের আসলে এইচএসসি এবং অ্যাডমিশনে কোশ্চেন আসে। তুমি খেয়াল করে দেখবা এইচএসসি এবং অ্যাডমিশনে কিন্তু আমাদের এই অ্যাপ্লাইড ফিজিক্স অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ম্যাথমেটিক্যাল ফিজিক্স পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। খেয়াল করবা এই যে এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলতে পারি, ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলতে পারি। ওকে, তো তুমি খেয়াল করে দেখবা আমাদের যে এইচএসসি বলো বা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন বলো, আমি যদি বলি ইঞ্জিনিয়ারিংয়ের কথা এবং তোমার হচ্ছে এইচএসসির কথা, কিংবা তুমি মেডিকেলের কথা তুমি চিন্তা করতে পারো, বা মেডিকেলের কথা আমরা বলি না কারণ ফিজিক্স আসলে মেডিকেলের বিষয় না। তো মেনলি আমাদের আসলে ম্যাথমেটিক্যাল ফিজিক্সটাই পড়তে হয়, ম্যাথমেটিক্যাল ফিজিক্স। তো এই জন্য দেখবা যে আমরা বেশি বেশি অঙ্ক করি, আমরা কিন্তু ফিজিক্সে বেশি বেশি ম্যাথ প্রবলেম সলভ করি, এবং আমাদের সৃজনশীলে অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাথ প্রবলেম বেশি আসে। আমাদের কোনো সৃজনশীলে কিন্তু থিওরির প্রমাণ আসে না। খেয়াল করে দেখবা যে বড় বড় সূত্রের প্রমাণ কিন্তু আসে না। আসতো 2013 সালের আগের কারিকুলামে হচ্ছে তখন সূত্রের প্রমাণ আসতো, বা 2013 পরের কারিকুলাম থেকে তখন কিন্তু কোনো সূত্রের প্রমাণ আসলে এইচএসসিতেও আসে না, কিংবা হচ্ছে অ্যাডমিশনেও কোনো সূত্রের প্রমাণ আসে না। ছোটোখাটো প্রমাণ আসে, সেগুলো আমি দেখাই দিই। তো আমাদের এই চ্যাপ্টারটা দুইটা পার্টে বিভক্ত, পার্ট 1 এবং পার্ট 2। তো নর্মালি আমরা ফিজিক্স পড়াই কেমনে, মানে আমি তোমাদেরকে ফিজিক্স পড়াই কেমনে পরে হচ্ছে আমরা দেখবো যে লাস্ট চ্যাপ্টারটা যেটা আমরা পড়লাম চ্যাপ্টার 9, যে আমরা ফার্স্টে থিওরি পড়ি, দেন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, তারপরে হচ্ছে আমরা ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড হচ্ছে এমসিকিউ বা সৃজনশীল সলভ করি, দেন আমরা বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে কী টাইপের প্রশ্ন আছে এগুলো সলভ করি। তো এই থাকে হচ্ছে আমাদের সিকোয়েন্সটা। আমরা কিন্তু থিওরির উপর এনাফ টাইপের জোর দেই, হ্যাঁ আমরা। কিন্তু আমাদের এই চ্যাপ্টারটায় পার্ট 1-এ যে থিওরিটা আছে, খেয়াল করবা মন দিয়ে, এই পার্ট 1-এর যে থিওরি পার্টটা আছে, থিওরি প্রত্যেকটাই ফিজিক্সের কিন্তু দুটা পার্ট, থিওরি প্লাস ম্যাথ। মানে ফিজিক্সের যে কোনো ফিজিক্সের চ্যাপ্টারকে তুমি দুটা ভাগে ভাগ করতে পারবা, থিওরি প্লাস ম্যাথ। ওকে, আর এই পার্ট 2 হচ্ছে থিওরি প্লাস ম্যাথ। পার্ট 2কেও তুমি দুটা ভাগে ভাগ করতে পারো, থিওরি প্লাস ম্যাথ। আচ্ছা, থিওরি প্লাস ম্যাথ, থিওরি মানে হচ্ছে সূত্রের প্রমাণের মধ্যে আছে। তো আমাদের মডার্ন ফিজিক্সে পার্ট 1 যেটা, এটা থিওরি কখনোই কোনো জায়গায় আসে না। কেননা এটা থিওরি অত্যন্ত বিশাল এবং অত্যন্ত জটিল এবং খুব বোরিং। এটা যে থিওরি, মডার্ন ফিজিক্সের পার্ট 1-এর যে থিওরি, এই থিওরিটা কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়ে বলো কিংবা হচ্ছে আমাদের অ্যাডমিশন এইচএসসি বলো, কোনো জায়গায় এই থিওরি পার্ট থেকে কোনো প্রশ্ন আসে না, বা মেডিকেল বলো থিওরি পার্ট থেকে। বা সূত্রের যে বড় বড় প্রমাণ, এখানে আমরা যে ফর্মুলাগুলো দেখবো, এই ফর্মুলার এক একটা প্রমাণ হচ্ছে 6-7 পেজ, 5-6 পেজ করে, বিশাল বড় বড় প্রমাণ। তো বিশাল বড় বড় প্রমাণ পার্ট 1-এর এই থিওরি পার্টটুকু আমরা অ্যাকচুয়ালি কোনো জায়গায় আসে না, আমাদের পরীক্ষায় কখনো আসে না। তো এই জন্য আমরা অ্যাকচুয়ালি পার্ট 1-এর ম্যাথমেটিক্যাল বা ম্যাথসের দিকে আমরা বেশি জোর দিব পার্ট 1-এর। আর পার্ট 2টা নর্মালি আমরা যেমনি পড়তাম, থিওরি প্লাস ম্যাথ দুটাই আমরা পড়বো। পার্ট 2-তে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, পার্ট 2টা আমরা পুরোটাই পড়বো। পার্ট 2 নর্মালি আমরা যারা অনলাইন বলো বা অফলাইন বলো, আমরা যারা ফিজিক্স টিচার, যারা হচ্ছে আমি যদি বলি অফলাইনের বড় বড় কলেজের টিচার, আর অনলাইনে হচ্ছে 2-1 জন, মেনলি ফিজিক্সের ক্ষেত্রে তো অনলাইনে 2-3 জন টিচারদের কাছেই তো তোমরা পড়ো ফিজিক্স, এর বাইরে তো খুব একটা স্টুডেন্ট পড়ে না অন্যান্য টিচারদের কাছে। নর্মালি এই কোভিড সিচুয়েশনে আমরা 2-3 জন, সবার নামই তোমরা জানো, তো 2-3 জন টিচারের মধ্যেই আসলে পড়ো, এবং তারা সবাই আমরা অ্যাকচুয়ালি পার্ট 1 টুকুর থিওরিটা আসলে আমরা পড়াই না। পার্ট 1 টুকুর যে ম্যাথমেটিক্যাল অংশ, এই ম্যাথমেটিক্যাল অংশটাই আমরা অ্যাকচুয়ালি পড়ি, এবং এই ম্যাথমেটিক্যাল অংশটাই আমাদের আসলে লাগে। এবং আমাদের গভর্নমেন্ট বলো বা আমাদের সরকার চায় যে আমরা ফিজিক্সটা যেন অ্যাপ্লাইড ফিজিক্স রূপে পড়ি বা ম্যাথমেটিক্যাল ফিজিক্স রূপে পড়ি, বা এই ম্যাথমেটিক্যাল ফিজিক্স মানে হচ্ছে আমাদের সরকার বা গভর্নমেন্ট চায় যে আমাদের ঘরে ঘরে যেন প্রচুর ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার গড়ে ওঠে। কারণ আমরা তো উন্নয়নশীল দেশ, তো একটা উন্নয়নশীল দেশ ডেভেলপ করার জন্য, উন্নতির শিখরে আরোহণ করার জন্য ঘরে ঘরে বা বেশিরভাগ ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বেশি প্রয়োজন। দ্যাট ইজ ওয়াই আমরা আসলে অ্যাকচুয়ালি এই যে পার্ট 1 বা আপেক্ষিকতা থিওরি পার্টটা আমরা পড়বো না। কারণ এই থিওরি পার্টটা পড়তে আমার প্রায় অনেকগুলো ক্লাস লাগবে, প্রায় আমি যদি পুরো সব কিছু ডিটেলস পড়াতে চাই, আমার এই চ্যাপ্টার পড়াতে 2.5 মাস 3 মাস লাগবে। তো এই এতগুলো সময় আসলে অযথা নষ্ট করার কোনো মানে হয় না। তো এই জন্য পার্ট 1-এর থিওরি পার্টটা আমি হচ্ছে পড়াবো না।
এবং আমরা কোনো টিচারই পড়াই না। আমরা যারা ইয়াং টিচার আছি হচ্ছে অনলাইনে আমরাও পড়াই না, এবং অফলাইনে হচ্ছে বড় বড় কলেজের স্যাররাও আসলে থিওরি পার্টটা পড়ায় না। অনেক স্যার আছে শুধু থিওরি পার্টটা পড়ায়, ম্যাথ করায় না, কারণ সম্ভব না। থিওরি পার্টটা পড়ানোর পর এত বোরিং হয়ে যায় স্টুডেন্ট, না ম্যাথ পড়ানো পসিবল না, দুইটা একসাথে পড়ানো। এই দুইটা একসাথে পড়ানো পার্ট 1 কারোর পক্ষে সম্ভব না, এই দুনিয়ার কারোর পক্ষে সম্ভব না। মানে যদি হচ্ছে এইচএসসি লেভেলে আসলে ঠিক থাকে এইচএসসি লেভেলের কারিকুলামটা। তো এখন হচ্ছে কি হবে, তো এই হচ্ছে আমাদের কথা থিওরিটা। এখন কথা হচ্ছে ভাইয়া থিওরি না পড়লে তো আমরা আসলে অজানা থেকে গেলাম, থিওরি না পড়লে তো আমাদের আসলে ঝামেলা হয়ে গেল, আমরা তো আসলে শিখতে পারলাম না। তো এখন বলি এই যে থিওরি পার্টটা, এই যে থিওরি যে পার্টটা, এই থিওরি পার্টটা আসলে আমাদের কেন লাগবে? এই থিওরি পার্টটা আমাদের লাগবে হচ্ছে গবেষণা করার ক্ষেত্রে, বা আমরা বলতে পারি আমরা যদি সায়েন্টিস্ট হই ভবিষ্যতে, তাহলে গবেষণা করার ক্ষেত্রে আমাদের থিওরি পার্টটা লাগবে। তো খেয়াল করবো আমি এখানে পিওর ফিজিক্স নিয়ে কথাবার্তা কিন্তু বলি নাই। তো বাংলাদেশে যে পিওর ফিজিক্স নিয়ে পড়াশোনা করা হয়, তো পিওর ফিজিক্সের প্রথম মানে ফার্স্ট যে হচ্ছে উদ্দেশ্য পিওর ফিজিক্স এই সাবজেক্টের, সেই উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানী হওয়া, বিজ্ঞানী বা হচ্ছে আমরা বলতে পারি বিজ্ঞানী, বা আমরা বলতে পারি হচ্ছে গবেষণা করা, বিজ্ঞানী বা গবেষণা করা। কিন্তু আমাদের দেশে আসলে গবেষণা করার স্কোপটা কম, বাংলাদেশে গবেষণা বা বিজ্ঞানী হওয়ার স্কোপটা অনেকাংশে কম। এই জন্য পিওর ফিজিক্সের আমাদের হচ্ছে দেশে বলা উচিত না, আমাদের হচ্ছে ডিমান্ড একটু কম। তো এই জন্য পিওর ফিজিক্স যারা পড়াশোনা করে তারা হচ্ছে কলেজ কিংবা ইউনিভার্সিটির টিচার হয়, কলেজ বা হচ্ছে ইউনিভার্সিটির লেকচারার বা টিচার হয়, ঠিক আছে? তো কলেজ বা ইউনিভার্সিটির টিচার যারা, তারা সবাই হচ্ছে পিওর ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের। অ্যাকচুয়ালি পিওর ফিজিক্স হচ্ছে বিজ্ঞানী হওয়ার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে এই সাবজেক্টটা পড়ানো হয় বিদেশে। হায়ার স্টাডি যারা করে তারা হচ্ছে অ্যাকচুয়ালি বিজ্ঞানী বা গবেষণার ক্ষেত্রে আসলে পিওর ফিজিক্সটা পড়াশোনা করে। বোঝা গেল ব্যাপারটা? আর আমাদের এই থিওরি পার্টটুকু পিওর ফিজিক্সের মতন, যেখান থেকে আমাদের পরীক্ষায় কখনোই প্রশ্ন আসে না। তো তোমার যদি গবেষণা করার ইচ্ছা থাকে, তোমার যদি বিজ্ঞানী হওয়ার ইচ্ছা থাকে, কিংবা তোমার যদি নাসায় জব করার ইচ্ছা থাকে, বা তোমার যদি এই থিওরি সম্পর্কে অনেক ডিটেলস জানতে ইচ্ছা করে, তো আমরা এখানে প্রায় 1000 স্টুডেন্ট। সবার তো স্বপ্ন একই না, তাই না? কারো কারো তো স্বপ্ন এমন হতে পারে যে ভাই আমি নাসায় জব করতে চাই, ভাই আমি পরমাণু নিয়ে গবেষণা করতে চাই, ভাই আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে গবেষণা করতে চাই, ভাই আমি ভবিষ্যতে ইউএসএ কানাডাতে গিয়ে হচ্ছে এগুলোর পিওর ফিজিক্স সম্পর্কে পিএইচডি করতে চাই, বা হচ্ছে পিওর ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েট করতে চাই, আমি বিজ্ঞানী হইতে চাই। যাদের এই ধারণা, তাদের জন্য আমি একটা সলিউশন দিচ্ছি। আমি পড়ি হচ্ছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আমাদের ভার্সিটির একজন শিক্ষক, মানে উনি আগে আমার মতন ফিজিক্স টিচার ছিল এইচএসসি লেভেলের। আমি যেমন তোমাদের এইচএসসি ফিজিক্স টিচার না, তো উনি এক সময় হচ্ছে আমার মতন এইচএসসি ফিজিক্স টিচার ছিলেন। তো আমার ভার্সিটি, উনি এখন বর্তমানে আমার ডিপার্টমেন্টের, মানে এই রিসেন্টলি আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষক। উনি হচ্ছে আমার ডিপার্টমেন্টের ওই শিক্ষক হচ্ছে উনি হচ্ছে তোমার এই মডার্ন ফিজিক্সের পার্ট 1-এর যে থিওরি পার্টটুকু, এই থিওরি পার্টটুকু ফুল উনি পড়াইছেন, ফুল জাস্ট থিওরি পার্টটুকু ফুল উনি পড়িয়েছেন। তো আমি আমার ওই গ্রুপে, আমার যে গ্রুপের অ্যানাউন্সমেন্ট আছে, আমার যে এই চ্যাপ্টারের যে অ্যানাউন্সমেন্ট যে সেকশনটা, আমি আমার গ্রুপে তার ফুল এই ভিডিও লিঙ্কটা পোস্ট করে দিব। কখনো আসবে না এক্সামে। এই থিওরি পার্টটুকু, মডার্ন ফিজিক্সের যে থিওরি পার্টটুকু, সেই থিওরি পার্টটুকু পুরাটা হচ্ছে আমার যে ভার্সিটির টিচার, উনি হচ্ছে ভিডিও করছে প্রায় 25 থেকে 30টা মতন ভিডিও। তো আমি এই ভিডিও লিঙ্কটা, দেখো থিওরি পার্টটুকু 25 থেকে 30টা, আমি এই ভিডিও লিঙ্কটা তোমাদের হচ্ছে দিয়ে দিব। ভিডিও লিঙ্কটা আমি হচ্ছে তোমাদের ওই গ্রুপে পোস্ট করে দিব, এই থিওরি পার্টটুকুর যে ভিডিও লিঙ্ক, বুঝছো? থিওরি পার্টটুকু, পুরা থিওরিটুকু, হ্যাঁ, ওখানে জাস্ট থিওরি আলোচনা করা আছে, যাদের জানতে ইচ্ছা করবে, শিখতে ইচ্ছা করবে। যদিও এটা কখনো আসবে না পরীক্ষায়। আর আমরা পড়বো ম্যাথ, মেইনলি হচ্ছে আমরা পড়বো ম্যাথ। ওনার ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব, তাহলে যাদের ইচ্ছা করবে, যাদের ভবিষ্যতে ইচ্ছা হবে বিজ্ঞানী হওয়ার, তাদের মনোবাসনা কিন্তু পূরণ হবে। মানে আমি তাদের স্বপ্নকে নষ্ট করতে চাই না, আমি তাদের স্বপ্নটাকে জিওয়ায় রাখলাম, এবং তাদের জানার আগ্রহটাকে হচ্ছে আমি আরো করলাম, আমি আরো হচ্ছে ত্বরান্বিত করার চেষ্টা করলাম। তো থিওরি পার্টটুকুর ফুল আমার যে টিচার, ভার্সিটির টিচার, আমার ইউনিভার্সিটির টিচার, ওনার হচ্ছে ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব। এই থিওরিটা কখনোই এক্সামে আসবে না। তো যাই হোক, তো আমি আসলে এখান থেকে শুরু করব, ম্যাথ থেকে শুরু করব। আর একটা বিষয়, মন খারাপ করার কোনো কারণ নেই। এই যে ভাইয়া আপনি যে থিওরি পড়াচ্ছেন না, এই যে পার্ট 1-এর আপনি যে থিওরি পড়াচ্ছেন না, আপনি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছেন, মন খারাপ করার কোনো কারণ নাই। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটিতে পড়ো, তখন যদি সায়েন্সে পড়ো, তাহলে তোমাকে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে, ভার্সিটির ফার্স্ট ইয়ারে তোমাকে আসলে ফিজিক্সের এই থিওরিটা পড়ানো হবে। এই যে মডার্ন ফিজিক্সের আপেক্ষিকতার থিওরিটা তোমার পড়ানো হবে। মানে একদম ইন্টারমিডিয়েটে তোমার যা আছে বইতে তাই পড়ানো হবে, থিওরিটা তোমার পড়ানো হবে। তো তখন তো তুমি শিখবাই, তখন তো তুমি একসময় শিখবাই।
তখন তুমি সেম জিনিসটা তুমি শিখবা, বুঝছো? তো মন খারাপ করার কোনো কারণ নাই। তো আমরা ম্যাথ থেকে শুরু করব, আমরা খুব ডিটেলসে যাবো না থিওরিতে। আর আমরা মেনলি পার্ট টুটা আমরা নর্মালি হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে আমরা ফুল পড়বো। পার্ট টু নর্মালি আমরা যেভাবে পড়ি, থিওরি পড়ি, সূত্রের প্রতিপাদন দেখাই, ম্যাথ টর্মে অনেক অনেক সলভ করি, এই হচ্ছে আমাদের কথা। তো আমার পুরো আলোচনাটা কি বুঝতে পারলাম? চ্যাপ্টার শুরু করার আগে কথাগুলো বলা খুব জরুরি ছিল। বলো বুঝতে পারলা কিনা? থিওরি ছাড়া ম্যাথ কি পারবো ভাই? 3 বছর পড়াই ফেললাম, তুমি যদি এর প্রশ্ন করো বোকার মতন, তাহলে কি আর হবে ভাই? আবি সিংহা, ঠিক আছে, আমরা তো ভাই নতুন পড়াইতে আসি নাই, তাই না? 3 বছর পড়াই ফেললাম। আজকে সকালে ওই সেম জিনিস আজকে সকালে অফলাইনে পড়াই আসলাম 3টা ব্যাচ। তারা না বুঝলে তো আর ভাই কেউ অফলাইনে পড়তো না, তাই না? তো হচ্ছে কথা। তো যাই হোক, এনিওয়ে, ঠিক আছে, এই প্রশ্নগুলো শুনলে অনেক অবাক লাগে ভাই। ভরসা রাখো, দেখো বুঝো কিনা, ঠিক আছে কথা, ঠিক আছে, দেখো বুঝো কিনা। না বুঝলে তো আর ভাই পড়াইতে আসতাম না, তাই না? আর হচ্ছে অফলাইনে তো পড়াতে পারতাম না, তাই না? ঠিক হচ্ছে কথা। আর আমার তো এক্সপিরিয়েন্স আছে অ্যাকচুয়ালি, যে থিওরি পড়ানোর পরে আসলে খুব একটা বেনিফিটেড হয় না, তোমরা নিজেরে বোরিং হয়ে যাবে। এই জন্য থিওরিগুলো খুব বড় বড়, একটা সূত্র প্রমাণ করতেছো, মানে তুমি চিন্তা করো, একটা সূত্র আমি প্রমাণ করতেছি, ছোট্ট একটা সূত্র, একেবারে ছোট্ট সূত্র, ওটা প্রমাণ করতে আমার 5-6 পেজ লাগতেছে, মানে আমার বোর্ডে 5 বার মুছা লাগবে। তুমি ধৈর্য রাখতে পারবা না, এটা আমি জানি ভাই, যতই তুমি আবেগ দিয়ে কথা বলো, ঠিক আছে? তাও তো আমি তো তোমার, হ্যাঁ এক্স্যাক্টলি মাহাদি হাসান, এই স্টাইলে সবাই পড়ে। এই যে এই স্টাইলটাই এখন যেটা আমি বলবো পার্ট 1, এই স্টাইলে সবাই পড়ে, ঠিক আছে? এই স্টাইলটাই তো লেখে নাও, পার্ট 1 আপেক্ষিকতা, পার্ট 1 আপেক্ষিকতা। তো লেখে নাও পার্ট 1। আমরা পার্ট 1 এর ম্যাথমেটিক্যাল পোর্শনটুকু পড়বো, এই স্টাইলে সবাই পড়ে, কিছু করার নেই, ম্যাথমেটিক্যাল পোর্শনটুকু। আর আমি থিওরিতে বললাম, থিওরির লিঙ্ক তো আমি দিয়ে দিব, থিওরির লিঙ্ক আমার টিচারের। তো পার্ট 1 দেখবা হচ্ছে আমরা পড়বো। তো ফার্স্টে আমরা পার্ট 1 এর সিরিয়ালটা ওলটপালট করে পড়বো, এটা অত সিরিয়াল মেনটেন করে পড়লে ওটা বোরিং লাগবে। প্রথমে মাইক্রোনসোল মর্লি পরীক্ষা, তারপর লরেন্স রূপান্তর, তারপর গ্যালিলিও রূপান্তর, খুবই বোরিং লাগবে। তা আমি জানি কেমনে পড়লে তোমাদের খুব মজা লাগবে, কমনে আমি পড়াবো, তো খেয়াল করবা। দিন শেষে সমগ্র টপিক কভার করলে তো হয়েছে নাকি? আচ্ছা, তো দেখো হেলেনদাও ভরের আপেক্ষিকতা, হেলেনদাও ভরের আপেক্ষিকতা, আবার বলি এমনিই সবাই পড়ে, ঠিক আছে? ফারহান ভাই এমনি পড়াচ্ছে কেন? না ভাই, এমনিই সবাই পড়ে, তুমি খোঁজ নিয়ে দেখো, ঠিক আছে? খোঁজ নিয়ে দেখো, তো খেয়াল করবা। তো ভরের আপেক্ষিকতা, তো ভরের আপেক্ষিকতা আমরা বলতে পারি এই বিশেষ করে এই চ্যাপ্টারের পার্ট 1 টুকু এভাবেই সবাই পড়ে। তো হেলেনদাও ভরের আপেক্ষিকতা। আচ্ছা, তো এবার ওকে, তাহলে আমরা শুরু করি। তো ভরের আপেক্ষিকতা, তো 1900 সালের আগে আসলে মনে করা হতো যে নিউটনের লগুলাই আসলে সঠিক, এবং নিউটনের লগুলা দিয়ে আমাদের ফিজিক্স আসলে পুরোপুরিভাবে আবিষ্কার হয়ে গেছে। আমাদের ফিজিক্সে নতুন কোনো কিছু শেখার আর কোনো দরকার নাই, বা নতুন কোনো সূত্র হয়তো আর আসবে না, নিউটনের লগুলাই হয়তো আমরা ডেভেলপ করব। কিন্তু 1900 সালের পরে 1905 সালের দিকে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আর হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা, এই থিওরিগুলোর ফলে আসলে ব্যাপক রেভলিউশনের সৃষ্টি হলো। সেখানে নিউটনের সূত্রগুলো আসলে ভুল প্রমাণ করা স্টার্ট করলো, মানে নিউটনের সূত্রগুলো ভুল ঠিক বলা উচিত না, নিউটনের সূত্রগুলোর মধ্যে যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো ফুটে উঠলো। তখন থেকে বিজ্ঞানীরা আরও গবেষণা করা শুরু করলো যে না, আমাদের ফিজিক্স আরও অনেক উন্নত হওয়া সম্ভব। আমরা এতদিন যে ফিজিক্স পড়ছি, নিউটনের ল F=ma, S=ut+12at², এগুলো হচ্ছে পুরাতন ফিজিক্স বা সনাতন ফিজিক্স। আমরা এতদিন যে ফিজিক্সটা পড়ছি সেটা হচ্ছে পুরাতন ফিজিক্স বা সনাতন ফিজিক্স। আর এখন অ্যাকচুয়াল ফিজিক্স হচ্ছে বা মডার্ন ফিজিক্স হচ্ছে তোমার কোয়ান্টাম থিওরি বা আইনস্টাইনের যে এই নতুন যে থিওরিগুলো, এগুলো হচ্ছে একেবারে মানে নতুন, বা বলতে পারি আমরা অ্যাডভান্স ফিজিক্স। তো অ্যাডভান্স ফিজিক্সের অনেক থিওরিগুলো আসলে নিউটনের লগুলোকে আসলে নিউটনের লয়ের মধ্যে যে কিছু ঝামেলা আছে সেগুলো আসলে প্রমাণ করে ফেলে। যেমন এর মধ্যে একটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। তো নিউটনিয়ান ফিজিক্স বা সনাতন ফিজিক্স, সনাতন বলতে পারি আমরা সনাতন, আগের ফিজিক্স। তো সনাতন ফিজিক্স মনে করতো যে ভর কনস্ট্যান্ট, সনাতন ফিজিক্স মনে করতো যে কি বলতো, ভর কনস্ট্যান্ট, ভরের কোনো কি হয় না, ভরের কোনো চেঞ্জ হয় না। মানে কি, মানে মনে করো এই একটা তোমার তল, এখানে একটা বস্তু আছে, যদি এই বস্তুটা খালি ভরসা রাখবা, থিওরি পড়তেছে না, খালি ম্যাথ করবো, সূত্র দেখবো, দেখবো সব বুঝে যাবা, খালি ভরসা রাখবা আর কিছু না। এই একটা বস্তু, এই আমি বললাম তো থিওরি তো আমি লিঙ্ক দিয়েই দিব, আমার স্যারের লেকচার তো দিয়ে দিব। তো দেখো
এই যে বস্তুটা, এই বস্তুটা মনে করো স্থির। তো সনাতন অবস্থায় মনে করা হতো যে যে কোনো বস্তুর স্থির অবস্থায় যে ভর, আর এই বস্তু যদি নির্দিষ্ট বেগে গতিশীল হয়, এই বস্তু যদি ভি বেগে গতিশীল হয়, গতিশীল অবস্থায় তার ভরটা সমান হয়। এই বস্তু যদি গতিশীল হয়, এই গতীয় ভরটা সমান হয়। স্থির ভর আর গতীয় ভরটা ইকুয়াল হয়। স্থির ভরকে যদি আমরা এম নট ধরি, আর গতিশীল বস্তুর ভরকে যদি আমরা এম ধরি, নিউটনিয়ান ফিজিক্স বা সনাতন ফিজিক্স মনে করতো যে এম নট আর এম এর ভ্যালুটা কি হবে বলতো, ইকুয়াল হবে। আর ভর মানে হচ্ছে স্থিতি জড়তার পরিমাপকে আমরা ভর বলি। তো এনিওয়ে, এই দুটো ইকুয়াল হবে, এটা সনাতন ফিজিক্স বা আমরা বলতে পারি আগের যে পদার্থবিজ্ঞান চিরায়ত, ওখানে মনে করা হতো। এর কারণটা হচ্ছে যে নিউটন কিন্তু দেখবা যে আমরা যে এতদিন অঙ্কগুলো করছিলাম, সেই অঙ্কগুলোতে বেগের ভ্যালু কিন্তু আমরা অনেক বেশি বেগ ধরি নাই। আমরা দেখবা যে 20 মিটার পার সেকেন্ড, 72 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার আওয়ার, 400-500 কিলোমিটার পার আওয়ার, সর্বোচ্চ এতটুকু বেগ নিয়ে আমরা কাজ করছি। আমরা কিন্তু আলোর কাছাকাছি বেগ হলে কেমন হইতো, একটা বস্তু আলোর কাছাকাছি বেগে মুভ করলে তাকে কতটুকু বল প্রয়োগ করা লাগতো, বল প্রয়োগ করার পর তার স্মরণ কতটুকু হতো, স্মরণ হওয়ার পর তার বেগ কতটুকু হইতো, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই। কারণ নিউটন আসলে ভাবছে যে মোটামুটি অল্প স্বল্প বেগ হলে বা আলোর কাছাকাছি বেগ না হলে আসলে মানে সে আসলে ওভাবে চিন্তা করে নাই যে একটা বস্তুর বেগ যদি আলোর কাছাকাছি হয় তাহলে কি হবে। কিন্তু আপেক্ষিকতার তত্ত্ব যখন আসলো, বিজ্ঞানী আইনস্টাইন, লরেন্জ, ম্যাক্স প্ল্যাঙ্ক সবাই মিলে সম্মিলিতভাবে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে অ্যাকচুয়ালি বস্তু স্থির অবস্থায় তার যে ভর আর গতীয় অবস্থায় তার ভরটা আসলে সমান না। তাহলে খেয়াল করবা, সনাতন ফিজিক্স মনে করতো যে স্থির অবস্থায় ভর, কোনো বস্তু যদি স্থির থাকে তবে তার ভর, আর সেই বস্তু যদি ভি বেগে গতিশীল থাকে তবে তার ভর সমান হয়। এটা চিরায়ত বা সনাতন ফিজিক্স মনে করতো। বাট আধুনিক ফিজিক্স বা মডার্ন ফিজিক্স বা আমরা বলতে পারি আপেক্ষিকতার ফিজিক্স, আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে মডার্ন ফিজিক্স আসলে কি মনে করে, মডার্ন ফিজিক্স বা আমরা বলতে পারি আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে, তো মডার্ন ফিজিক্স মনে করে যে না, যদি কোনো বস্তু স্থির থাকে, এই মনে করে একটা স্থির বস্তু, এই হচ্ছে স্থির বস্তু, তাহলে স্থির বস্তু যদি কোনো বস্তু স্থির থাকে তবে তার ভর যদি এম নট হয়, সেম বস্তু, এই সেম বস্তু যদি আমার ভি বেগে গতিশীল হয়, ভি বেগে এবং এই বেগটা যদি আলোর কাছাকাছি বেগ হয়, এই ভ্যালোসিটি যদি লাইটের কাছাকাছি হয়, আলোর কাছাকাছি বেগ বা আমরা বলতে পারি আলোর বেগের সাথে তুলনীয়, তবে তার ভর যদি এম হয়, গতীয় ভর, তাহলে এই দুই এম হয়, তাহলে এই এম নট আর এম সমান হয় না, এই গতীয় ভরটা বেশি হয়। এম ইজ গ্রেটার দেন কি হয় বলো তো, এম নট হয়। তাহলে এটা বড় করে প্রমাণ করে দেখানো যায়, আমাদের লাগবে না প্রমাণ। তাহলে স্থির অবস্থায় ভরের মানটা কম হয় আর গতীয় অবস্থায় ভরের মানটা বেশি হয় কখন, যখন এই বেগটা লাইটের বেগের কাছাকাছি, আলোর বেগের কাছাকাছি। তো যখন এই বেগটা আলোর বেগের কাছাকাছি হয় তখন আমাদের এই ঘটনাটা ঘটে। বুঝছো ব্যাপারটা, যে আমাদের ভরগুলো কি হয় না, সমান হয় না। যে বস্তু যখন গতিশীল থাকে, গতীয় ভর, এই গতীয় ভরের ভ্যালুটা কি হয় বলতো, বেশি হয় গতীয় ভরের ভ্যালুটা। আর এই বেগের মান যদি কম হয়, বেগের মান যদি আলোর বেগের কাছাকাছি না হয়ে যদি কম হয়, তখন নিউটনের লটা সত্যি, তখন গতীয় ভর যা আর স্থির ভর হুবহু তাই হয়। তাহলে এইটুকু আমরা বুঝলাম। তো এখন আমাদের এই যে স্থির ভর বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিশ্চল ভর, এই এম নটকে নিশ্চল ভর বলতে পারি। স্থির অবস্থায় কোনো বস্তুর ভরকে আমরা নিশ্চল ভর বা স্থির ভর বলতে পারি। এই স্থির ভর আর এই গতীয় ভরের মধ্যে একটা সম্পর্ক সূচক সমীকরণ আছে। স্থির ভর আর গতীয় ভরের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ হচ্ছে m is equal to m naught divided by root over 1 minus v square by c square, 1 minus v square by c square। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো m এবং m naught এই দুইটার সাথে সম্পর্ক সূচক একটা ফর্মুলা। তো এই ফর্মুলার উপর বেস করে আমরা আজকে ম্যাথ প্রবলেম সলভ করব। ভাই এই ফর্মুলা কোত্থেকে আসলো, এটা বললাম ওই যে 4-5 পেজ প্রমাণ করা লাগবে। এই প্রমাণটা আমাদের লাগবে না, আমি প্রমাণের যে ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব, আমার স্যারের ভিডিও লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিব। এই প্রমাণে জাস্ট আমাদের এই সূত্রটা জানলেই চলবে, পরিচয় জানলে চলবে। আমরা সূত্রের পরিচয় জানবো, সূত্রের অ্যাপ্লিকেশন জানবো, এটাই হচ্ছে আমরা চাই, আমাদের এডুকেশন চাই, আমাদের সরকার চায়। তো খেয়াল করবা, এম মানে হচ্ছে বস্তুর গতীয় ভর, আর এম নট মানে হচ্ছে স্থির ভর বা নিশ্চল ভর, আর 1 তো বুঝো 1। সি মানে হচ্ছে আলোর বেগ বা লাইটের ভ্যালোসিটি, তাহলে সি মানে লাইটের ভ্যালোসিটি, তার ভ্যালু হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভেরি গুড। তারপরে খেয়াল করবা, ভি মানে হচ্ছে
এই বস্তুটা যেই বেগে চলতেছে, বেগ, তাহলে বস্তুটার বেগ, তাহলে ভি মানে হচ্ছে বস্তুটার বেগ, এবং এই বেগটা আলোর বেগের কাছাকাছি হলে এই সূত্রটা ভালো করে খাটবে। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে আমাদের ব্যাপার। তুমি দেখো, তুমি বেগের মানটা কম বসায় দেখো, বেগের মানটা তুমি নিজে ট্রাই করে দেখো, এই বেগের মানটা তুমি কম বসায় দেখো। বেগের মান তুমি মনে করো আলোর বেগ না বসালে ভেলোসিটির মান ভি ইকুয়াল টু, মনে করো তুমি যে নিউটনের সূত্র যখন তুমি পড়তা ফার্স্ট পেপারে, তখন তুমি বেগের মান কত বলতা? 20 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 13 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তুমি বসায় দেখো, এই ভি এর ভ্যালু 20 মিটার পার সেকেন্ড বসায় দেখো, দেখবা যে এম নট আর এম সমান আসতেছে। দেখো নিচে ট্রাই করে দেখো না ভাইয়া, একটু দেখো এই ভি এর ভ্যালুটা 20 মিটার পার সেকেন্ড বসায় দেখো, বসায় দেখো, দেখবা যে এম আর এম নট দেখো সমান আসলে আমাকে কমেন্টে জানাও ভাইয়া সমান এসে গেছে। এই ভি এর ভ্যালু তুমি অল্প বসায় দেখো, অল্প টু 20 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড বা 50 মিটার পার সেকেন্ড, তখন দেখবা এম আর এম নট সমান আসবে, তখন নিউটনের লটা খাটবে। ভি এর ভ্যালু অনেক কম হলে দুটা সমান হয়, আর বেশি হলে তোমার হচ্ছে এই ফর্মুলা মেনটেন করে ভরের ভ্যালুটা বেশি হয়, এই বড় হাতের এমটা বেশি হয়। বলো হালকা বুঝতে পারলাম কিনা বলো? জাহিদ বিন আলী হচ্ছে বললাম ভর কেন জাহিদ বিন আলী ওই যে বললাম তো ভাই, গতি ও ভর বেশি হয় কেন, এটা জানতে গেলে আমাদের প্রমাণ জানা লাগবে। প্রমাণ তুমি করাবো না বললাম। আরো যেহেতু প্রশ্ন করছো গতি ও জড়তা, ভর মানে জড়তা, তো মেইনলি গতি ও জড়তাটা বেশি হয়। গতি ও জড়তা স্থির জড়তার থেকে গতি ও জড়তাটা বেশি হয়, এক্সপেরিমেন্টাল, হ্যাঁ, বড় করে প্রমাণ করে করা যায়। যাই হোক, তা আমাদের অত কিছু লাগবে না। আচ্ছা হ্যাঁ, সমান আসবে, দেখবো যে সমান আসবে। এনিওয়ে, তো এবার আমরা দেখবো যে এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, যেটা আমাদের দরকার। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল প্রবলেমটাই সলভ করা আমাদের দরকার। তো আমরা শুরু করি তাহলে ম্যাথ প্রবলেমগুলো। হ্যাঁ, দেখবা যে সমান আসবে। আমরা বেশি বেশি করে ম্যাথ প্রবলেম সলভ করবো, এটাই আমাদের আসলে আসবে পরীক্ষায়, থিওরি আসবে না। ঠিক আছে জাহিদ, অনেক প্রশ্ন জাগবে, কেন এমন হলো ভাইয়া, কেন এরকম হলো, এটার জন্য তো বললাম তোমাকে আমি থিওরির লিঙ্কটা দিব। থিওরিতে আমি পড়াচ্ছি না, এই চ্যাপ্টার পার্ট 1-এ থিওরি আমি পড়াবো না, বললাম তো ভাই। ঠিক আছে, আরও কতবার বললে তুমি বিশ্বাস করবে, আর কতবার বললে তুমি হচ্ছে আমার কথা বিশ্বাস করো আমি জানি না, আমি জানি আর অনেকবার বলা লাগবে। তো দেখো, 1 নম্বর কোশ্চেন স্বাভাবিক, কত বেগে, কারণ তোমরা তো এই চ্যাপ্টার এর আগে কোথাও করো নাই, অফলাইন খোলা থাকতো, অফলাইন অনেক টিচারের কাছে ঘুরে দেখতো, তখন তুমি বুঝতে পারতো যে কেন এইভাবে পড়াচ্ছি, কেন অ্যাকচুয়ালি হচ্ছে, বুঝছো? আসলে তুমি বুঝবা না যতই যে বলি, হচ্ছে কথা একজনের কথা শুনে বিশ্বাস হয় না। ঠিক আছে, যেমন দোকানে যখন তুমি যাও, তখন দেখো অনেকগুলো দোকান ঘুরে দেখো না যে দামটা কেমন হবে, তখন তোমার আইডিয়া হয় আচ্ছা দাম মনে হয় এই যে 200 টাকাই হচ্ছে পারফেক্ট দাম, তো এরকম আর কি। সো পারফেক্ট কোনটা পড়ানোর স্টাইল, এটা তুমি নিজে এখন বুঝবা না, তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগবে, জল্পনা কল্পনা জাগবে, আমারও জাগছিল, কিন্তু পরে আমি আসলে বিভিন্ন যে জায়গায় ঘুরে টুরে দেখছি আসলে অ্যাকচুয়ালি। যাই হোক, তো থাকলে কত বেগে কোনো বস্তু চলতে থাকলে এর ভর নিশ্চল ভরের, তাও তো ভাই তোমাদের কথা চিন্তা করে আমি থিওরিতে দিব, বললাম না লিঙ্ক ভালো, আমার স্যারের লিঙ্ক। নিশ্চল ভরে 3 গুণ হবে। দেখে নাও, এই হচ্ছে আমাদের প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখে নাও। লেখা নাও, হ্যাঁ, এটা হচ্ছে ভর আর এম এবং এম নটের সম্পর্ক সূচক সূত্র। এম এর সাথে এম নটের সম্পর্ক কি, ঠিক আছে? যাই হোক ভাই, তো খেয়াল করবা, তো কত বেগে কোনো বস্তু চলতে থাকলে, তাহলে আমাদের কি বের করতে বলছে? কত বেগে, ভ্যালোসিটি বের করতে বলছে। তো খেয়াল করবা, ভ্যালোসিটি বা ভি আমাদের বের করতে বলছে। অনেক বেশি ম্যাথ করবে, এত ম্যাথ কেউ করবে না। খেয়াল করবা, কত বেগে ভ্যালোসিটি বের করতে বলছে। বস্তু চলতে থাকলে এর ভর নিশ্চল ভর মানে হচ্ছে এম নট, এর 3 গুণ হবে। তাহলে খেয়াল করবা কি বলছে প্রশ্নে। তো প্রশ্নে মনে করে আমি একটু বুঝাই দিই প্রশ্নটা। তো এই হচ্ছে আমার একটা বস্তু, তো এই বস্তুটা শুরুতেই স্থির ছিল, স্থির থাকা অবস্থায় তার ভরকে আমরা এম নট দিয়ে প্রকাশ করি। একেবারে সোজা কথা, স্থির আছে, এর ভর হচ্ছে এম নট। যখন এই বস্তুটা গতিশীল থাকবে, যখন এই বস্তুটা অনেক বেশি বেগে, আলোর কাছাকাছি বেগে গতিশীল থাকবে, তার ভরটা চেঞ্জ হয়ে এম হয়ে যাবে। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই, মানে এর চেয়ে সহজ কথা আসলে পৃথিবীতে নাই। যখন সে স্থির তখন তার ভর হচ্ছে এম নট, আর যখন সে ভি বেগে গতিশীল
তখন তার ভর এম। এর চেয়ে সহজ বাংলা ভাষার নাই। আচ্ছা, তারপরে খেয়াল করবা, বলছে যে কত বেগে গতিশীল হলে, তার মানে ভি এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে কত বেগে গতিশীল হলে। কি বলছে, এর ভর কত বেগে গতিশীল হলে এই ভরটা, দেখো একেবারে আদর করে বুঝাচ্ছি, কত বেগে গতিশীল হলে এই ভরটা একেবারে আদর করে দেখাচ্ছে, এই ভরটা তার নিশ্চল ভর। দেখো নিশ্চল ভর কোনটা বলতো, এই যে এম নট, নিশ্চল ভরের 3 গুণ হবে। নিশ্চল ভর মানে হচ্ছে এম নট, নিশ্চল ভরের 3 গুণ হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। এর চেয়ে আদর করে পড়ানো যায়? দেখো, বস্তু যখন স্থির তখন তার ভর এম নট, যখন সে ভি বেগে গতিশীল আলোর কাছাকাছি বেগ তখন তার ভর হচ্ছে এম। বলছে এই এম কত বেগে গতিশীল হলে তার ভর নিশ্চল ভরের 3 গুণ হবে, থ্রাইস ইনটু এম নট। ওকে, তাহলে এবার জাস্ট আমরা বেগটা বের করতে পারবো। তারপরে খেয়াল করবা এখান থেকে এম আর এম নটের, যে এম এর সাথে এম নটের একটা ফর্মুলা আমরা জানি, এম এর সাথে এম নটের সম্পর্ক সূচক ফর্মুলা জানি, এম ইকুয়াল টু এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এটা হচ্ছে এম এর সাথে এম নটের সম্পর্ক সূচক ফর্মুলা। খেয়াল করবা এই এম এর জায়গায়, এই ভ্যালুটা বসাই দিই, এম এর জায়গায় এই ভ্যালুটা বসাই দিই, এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ব্যাপার, বুঝলাম। আর ডান পক্ষে হচ্ছে আমাদের থ্রাইস এম নট লিখলাম, আমরা থ্রাইস এম নট লিখলাম। তারপরে খেয়াল করবা এখান থেকে আমার এম নট ক্যান্সেল হবে, ঝাপসা। ওকে, তারপরে খেয়াল করবা এখান থেকে আমার এম নট ক্যান্সেল যাবে, বাম পক্ষে আমার থাকবে হচ্ছে 1 বাই, খেয়াল করবা, হ্যাঁ 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বাম পক্ষে। আর ডান পক্ষে আমার থাকলো হচ্ছে 3। আচ্ছা, এবার দুই পক্ষ উল্টায় দাও, তাহলে বাম পক্ষ উল্টালে আমার থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু আমি ডান পক্ষ উল্টালে আমার থাকবে হচ্ছে 1/3। রুট আছে না, স্কোয়ার করে দাও, রুটকে ক্যান্সেল আউট করার জন্য স্কোয়ার করতে হয়। বাম পক্ষে স্কোয়ার করে থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর ডান পক্ষে স্কোয়ার করে থাকবে 1/3 তারপরে খেয়াল করবা এখান থেকে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1/9 লেখা যায়, আর 1 মাইনাস 1/9 কে তুমি যদি ক্যালকুলেশন করো 8/9 পাবা। এখান থেকে তুমি জাস্ট ভিটা বের করবা, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8/9 লেখা যায়। এখান থেকে আমাদের ভি বের করতে হবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু 8/9 লেখা যায়। তারপর এখান থেকে দুই পক্ষে রুট করে ফেলো, ভি স্কোয়ারকে রুট করলে পাবা ভি, সি স্কোয়ারকে রুট করলে পাবা সি, 8/9 কে রুট করলে পাবা রুট ওভার 8/9। এই যে ভি বের করে ফেললাম, অতএব ভি ইজ ইকুয়াল টু সি, আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 রুট ওভার 8/9। এখান থেকে সামথিং মিটার পার সেকেন্ড এই বেগের ভ্যালুটাই বের করতে বলছে। বলো বুঝতে পারছি কিনা, দ্রুত কমেন্টে জানাও যে বুঝতে পারছি কিনা, দ্রুত কমেন্টে জানাও। কোশ্চেনটা তো পড়লাম, নুসরাত জাহান তাসনিম, কত বেগে কোনো বস্তু চলতে থাকলে এর ভর নিশ্চল ভরের 3 গুণ হবে, বললাম তো। ওকে, এইটুকু আমরা বুঝতে পারলাম তো। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে স্থির থাকলে তার ভর এম নট, এই বস্তু যখন বেগে গতিশীল হবে তখন তার ভর এম। তো কোশ্চেনে বলা ছিল এই ভর নিশ্চল ভরের 3 গুণ হলে, তাহলে আমার কত বেগে সে মুভ করবে। তো এম এর জায়গায় ফর্মুলা বসেছে, এরপরে জাস্ট ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। যাই হোক, হ্যাঁ বুঝাইছি রিফাত জিসান। ওকে, তাহলে খেয়াল করবা এই হচ্ছে গেল 1 নাম্বার। তো এবার লিখবা 2 নাম্বারটা, তো লেখো 2 নাম্বার, তো লেখো 2 নাম্বার যেটা,
সেটা আমার কি 2 নাম্বার। তো 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার ম্যাথ প্রবলেম। আমরা বেশি বেশি ম্যাথ প্রবলেম করব। তো দেখো দেখো 0.8 সি বেগে 0.8 সি বেগে গতিশীল একটি ইলেকট্রনের ভর কত হবে? একটি ইলেকট্রনের ভর কত হবে? তো লিখে নাও। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো দেখো একক কি ছিল ভাই? বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তো খেয়াল করবা 0.8 সি বেগে গতিশীল একটি ইলেকট্রনের ভর কত হবে? তাহলে এবার দেখো বুঝাই বলি সলিউশনে, একেবারে বাচ্চাদের মতন বুঝবা। খেয়াল করো ভাই, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, অত কঠিন কিছু না, ঠিক আছে? এই ম্যাথ পারার জন্য ইন্টারমিডিয়েটে পড়া লাগে না, এগুলোর ম্যাথ অনেক সহজ। তো দেখো ম্যাথই আসে পরীক্ষায়, এছাড়া কিছু আসে না। তাহলে বেগের ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, আমরা ইলেকট্রনের একটা ভর জানি, মনে রাখবা আমরা যা জানি তা হচ্ছে স্থির অবস্থার জন্য জানি। আমরা যা জানি তা হচ্ছে কি বলতো? স্থির অবস্থার জন্য জানি। তো খেয়াল করবা আমরা ইলেকট্রনের ভর জানি 9.1 ইন্টু 10⁻³ কেজি। তো নর্মালি আমরা যে ভরের ভ্যালুটা জানি ইলেকট্রনের, সেটা হচ্ছে ইলেকট্রনের নিশ্চল ভর বা স্থির ভর। তাহলে আমরা যা জানি তা নর্মালি স্থির ভরের জন্য জানি। তাহলে খেয়াল করবা, আমি একটু ব্যাপারটা আঁকি। এই হচ্ছে আমাদের ইলেকট্রন। যখন এই ইলেকট্রনটা স্থির থাকবে, স্থির একেবারে চুপ, সুন্দর করে চুপ করে এখানে চুপ করে বসে আছে এই ইলেকট্রনটা, তখন তার ভরটাকে আমরা m0 দিয়ে প্রকাশ করি। একেবারে সহজ জিনিস। ইলেকট্রন ঘুমায় আছে, তখন তার ভর হচ্ছে m0। যখন এখানে ইলেকট্রন ঘুমায় আছে চুপ করে, তখন তার ভর হচ্ছে m0। এবং যখন এই ইলেকট্রনটা আলোর কাছাকাছি বেগে মুভ করবে, এই ইলেকট্রনটা আলোর কাছাকাছি বেগ v বেগে মুভ করবে, কত বেগে মুভ করবে? 0.8 সি বেগে। তাহলে কত বেগে মুভ করবে? 0.8 সি বেগে মুভ করবে। তখন তার ভর আর m0 থাকবে না, তখন তার ভর আমি ধরলাম হচ্ছে m। তাহলে দেখো একেবারে সোজা জিনিস। ইলেকট্রন v বেগে মুভ করলে v এর ভ্যালু দেওয়া আছে 0.8 সি, সি মানে আলোর বেগ। তাহলে 0.8 সি বেগে যখন মুভ করবে তখন তার ভর হচ্ছে m। তাহলে এখন আমাদের বের করতে বলছে এই m এর ভ্যালুটা কত, এই m এর ভ্যালু। তাহলে আমরা m এবং m0 এর সম্পর্ক সূচক সমীকরণ জানি। তো আমরা জানি আমরা জানি m is equal to m0 divided by √1 minus v square by c square, 1 minus v square by c square। তাহলে এখান থেকে আমরা m বের করব, m। আচ্ছা, m0 মানে কি? ইলেকট্রনের নিশ্চল ভর। এটা হচ্ছে দেওয়া আছে, মানে মুখস্থ মান 9.1 ইন্টু 10⁻³ কেজি ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি স্কোয়ার। তো ভি এর ভ্যালু কত? 0.8 সি, তাকে স্কোয়ার করতে হবে। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে 0.8 সি, 0.8 স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বাই হচ্ছে সি স্কোয়ার। এই হচ্ছে কথা। দেখো 0.8 সি, এটা হচ্ছে ভি। ভি স্কোয়ার মানে 0.8 স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এবার খেয়াল করবা, এখান থেকে আমার সি স্কোয়ার কাটা যাবে। তাহলে এখান থেকে আমরা ইজিলি এম বের করতে পারবো। এম মানে হচ্ছে ইলেকট্রন যখন গতিশীল থাকবে তখন তার ভরটা কত? 9.1 ইন্টু 10⁻³ কেজি ডিভাইড বাই √1 মাইনাস 0.8 এর স্কোয়ার। তো এখান থেকে ভরের একক কি? দুনিয়ার সবাই জানে ভরের একক কেজি। তো যখন ইলেকট্রন গতিশীল থাকবে তখন সেই ইলেকট্রনের ভরটা আমরা বের করতে পারবো। করে ফেলো। বলো বুঝতে পারলা কি না এই ম্যাথটা? কোনো ভিডিও ঝাপসা না, একেবারে পারফেক্ট এইচ যেতে ভিডিও মুভ করতেছে। ম্যাথটা বুঝতে পারলাম কিনা বলো? হ্যাঁ নৌসিন ঐশী ঠিক এমন কিছুই বলছো। অবশ্যই রকেটে যেতে হবে তোমাকে, আমি দেখবো এরকম একটা ম্যাথ আমি দেখাবো। হ্যাঁ, ম্যাথগুলো আমরা বুঝতে পারতেছি, ম্যাথগুলা বুঝতেই হবে। ম্যাথগুলা
বুঝছো? ঠিক আছে, ম্যাথগুলো আমাদের আসে। আর পার্ট 2-তে আমরা থিওরি ম্যাথ দুটোই পড়বো। পার্ট 1-এ আমরা খালি ম্যাথ পড়বো। থিওরি আসলে বিশাল বড় থিওরি, ওগুলো আমাদের আসবে না কখনো, বিশাল বড়। আমার থিওরি নিতে আমার বললাম তো 3 মাস লাগবে, তাহলে আমার ক্লাস শেষ করতে 2 মাস লাগবে, ক্লাস শেষ করতে, একটা চ্যাপ্টার শেষ করতে। তো খেয়াল করবা, এটা আসলে উচিত না, আর তোমরা বোরিং হয়ে যাবা। তো লেখো, মানে আমার এক্সপিরিয়েন্স বলে আর কি, বুঝছো? তো দেখো, বজ্রপাতে খুব ফেমাস ম্যাথ। বজ্রপাতে সৃষ্ট ইলেকট্রনের বেগ 0.99 সি। তারপর লিখবা ইলেকট্রনটির সনাতন এবং আপেক্ষিক ভরবেগ তুলনা করো। তো লিখে নাও, এটাও খুব, এটা একটা বোর্ড কোশ্চেন। সি কি? ওয়াও, সি মানে আলোর বেগ। ক্লাস অনেক ছোটবেলার পড়া এটা আসলে, ঠিক আছে? এই হচ্ছে কথা। সি মানে আলোর বেগ, লাইটের ভেলোসিটি, মুখস্থ মান। সি মানে আলোর বেগ, যাই হোক ছোটবেলা পড়ে এটা। তো দেখো, এটা হচ্ছে এটা যে বজ্রপাতে সৃষ্ট ইলেকট্রনের বেগ দেওয়া আছে, তাহলে একটা ইলেকট্রনের ভেলোসিটি দেওয়া আছে 0.99 সি, মানে আলোর বেগের 99%। দেখো, আমাদের ইলেকট্রনের বেগ বা ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি বেগ। তো দেখে নাও, লিখে নাও দ্রুত। v ইজ ইকুয়াল টু দেওয়া 0.99 সি, বুঝলাম আমরা এইটুকু। আচ্ছা, তারপরে খেয়াল করবা, আমাদের হচ্ছে সনাতন ভরবেগ এবং আপেক্ষিক ভরবেগ বের করতে হবে। তাহলে সনাতন ভরবেগ এবং আপেক্ষিক ভরবেগ আমাদেরকে বের করতে হবে। এবার আমরা সনাতন ভরবেগ এবং আপেক্ষিক ভরবেগ বলতে কি বুঝবো? সনাতন ভরবেগও বলতে পারে বা নিউটনীয় ভরবেগও বলতে পারে। তো সনাতন বা পুরাতন মতবাদ অনুযায়ী ভরবেগ আমাদের বের করতে বলছে। সনাতন বা নিউটনীয় ভরবেগও বলতে পারে। সনাতন ভরবেগ বা নিউটনের চিন্তা অনুযায়ী ভরবেগও বলতে পারে। সনাতন ভরবেগ আমরা ফার্স্টে বের করব। সনাতন ভরবেগকে আমরা পি নট দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তো সনাতন বা সনাতন মানে আগে মনে করা হতো বা নিউটন মনে করছে যে একটা বস্তু যদি স্থির থাকে বা ইলেকট্রন যদি স্থির থাকে, নিউটন মনে করছে ইলেকট্রন যদি স্থির থাকে তবে তার ভর যদি এম নট হয়, সেই ইলেকট্রন যেই বেগে মুভ করুক না কেন তার ওই ভরটা এম নটই থাকবে। এটা আমি মনে করি নাই, এটা সনাতন প্রসেসে মনে করা হতো বা আগে মনে করা হতো। নিউটন মনে করতো যে একটা বস্তু স্থির থাকলে তার যে ভর, ঠিক সেই বস্তুটা যদি গতিশীল থাকে তবে তার ভরটা সেম থাকবে, ভরের কোনো চেঞ্জ হবে না। এম নট ভর থাকলে সেই এম নটই ভর থাকবে, ভরের কোনো চেঞ্জ হবে না। একেবারে ক্লিয়ার? নিউটন মনে করছে, নিউটন। তাহলে খেয়াল করবা, আমাদের ভরবেগ বের করতে হবে। ভরবেগ, তাহলে ভরবেগ মানে ভর আর বেগের গুণফল, এই তো। বেগ থাকলে তো ভরবেগ থাকবে। তাহলে আমরা ভরবেগ বের করতে চাই, পি নট ইজ ইকুয়াল টু ভর কত, আমরা নিউটনের সময় এম নট নিব সনাতন প্রসেসে, আর বেগ হচ্ছে আমাদের ভি। তাহলে এখান থেকে আমরা ভরবেগ বের করতে পারবো, সনাতন প্রসেস অনুযায়ী আমরা ভরবেগ বের করতে পারবো। তাহলে পি নট আমরা বের করব, এম নট মানে ভর। কার ভর? ইলেকট্রনের ভর। তো মেইনলি আমরা ইলেকট্রনের যে ভরটা জানি 9.1 ইন্টু 10⁻³ কেজি, যেটা আমরা জানি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার স্থির ভরই জানি। তাহলে বসায় দাও 9.1 ইন্টু 10⁻³ কেজি এম নট, আর ভি মানে হচ্ছে বেগ। তো বেগের মানটা কত? 0.99 সি। সি মানে আলোর বেগ ভাই, তো বেগের ভ্যালু হচ্ছে 0.99 সি। তাহলে বেগের মান 0.99, সি মানে আলোর বেগ গুণ করতেছো, আলোর বেগ গুণ আকারে আছে। আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁻, এটা হচ্ছে সি। সি এর জায়গায় তুমি চাইলে লিখতে পারো সি, আলোর বেগ। তাহলে এখান থেকে তুমি কি পাবা? নিউটনের প্রসেসে বা নিউটনের চিন্তা অনুযায়ী ভরবেগ বা সনাতন ভরবেগ তুমি বের করতে পারবে। তো সামথিং কোন একটা মান আসবে সামথিং কেজি মিটার পার সেকেন্ড, এমন কিছু আসবে। একেবারে ক্লিয়ার? এটা গেল সনাতন প্রসেস অনুযায়ী ভরবেগ। তো এখন আমরা
সনাতন প্রসেস অনুযায়ী ভরবেগ বের করলাম। এখন আমরা আধুনিক মতবাদ অনুযায়ী বা আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী, বা এটাকে বলা হয় আইনস্টাইনীয় ভরবেগ, আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী ভরবেগ, আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী ভরবেগ, আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী আমরা ভরবেগটা বের করতে চাই। তো আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম, আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম। আপেক্ষিকতার মতবাদ কি বলছে? বলছে যদি এই ইলেকট্রনটা স্থির থাকে তখন তার ভর হচ্ছে এম নট, কম থাকবে। আর যদি এই ইলেকট্রনটা আলোর কাছাকাছি বেগে মুভ করে তবে তার ভরটা চেঞ্জ হয়ে যাবে, এই ভরটা এম হয়ে যাবে, এম হয়ে যাবে। এটা হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে, রাইট? আচ্ছা, তাহলে ভর আর বেগ মানে কি? ভরবেগ, ভর আর বেগের গুণফল। তাহলে আমরা এই অনুযায়ী ভরবেগটা এখন বের করব। তাহলে ভর আর বেগের, এই ভরটা নিব না কারণ এই ভর তো স্থির ভর, স্থির অবস্থায় এর কোনো ভরবেগ থাকে না কারণ বেগ শূন্য, তাই ভরবেগ শূন্য। কিন্তু এই অবস্থায় যখন বেগ থাকবে তখন এক্ষেত্রে আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী ভরবেগ পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এম ভি লিখতে পারবো। এখানে এম হচ্ছে আমার গতীয় ভর, কারণ আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী এই দুটা ভরের মান চেঞ্জ হয়। তাহলে এবার দেখো এখান থেকে আমরা পি ইকুয়াল টু এখানে তো আমার এম, এম এর একটা ফর্মুলা আমরা জানি না, এম এর একটা ফর্মুলা এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে আমরা এম এর জায়গায় এটা লিখলাম, এই এম এর জায়গায় এই ফর্মুলা লিখলাম, এর সাথে আবার কি গুণ? ভি গুণ, জাস্ট মানগুলা বসাই দিবা আর কিছুই না। তাহলে এখান থেকে আমরা পি বা আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী ভরবেগ বের করতে পারবো। এম নট মানে কি? ইলেকট্রনের স্থির ভর 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, মুখস্থ মান। ভি মানে কি? ভি মানে বেগ, এই বেগটা কত? 0.99 সি বেগের ভ্যালু, লিখে নাও 0.99 সি। এই বেগ, এই ভি বসাচ্ছি 0.99। সি মানে কি? সি মানে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বসালাম, ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কি? ভি মানে 0.99 সি, তাহলে ভি স্কোয়ার মানে কি হবে? 0.99 স্কোয়ার সি স্কোয়ার। ভি স্কোয়ার মানে হচ্ছে 0.99 স্কোয়ার সি স্কোয়ার বাই সি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে হচ্ছে এই যে ভি স্কোয়ার হচ্ছে এটা, সি স্কোয়ার ক্যান্সেল। তাহলে এখান থেকে তুমি আটটা ভরবেগের মানটা বের করতে পারবা। তাহলে এই হচ্ছে আমার আপেক্ষিকতার মতবাদ অনুযায়ী ভরবেগ, বা এটাই হচ্ছে আমাদের সত্যি ভরবেগ। তো ভরবেগের একক হচ্ছে সবাই জানে কেজি মিটার পার সেকেন্ড। তো এই দুটা ভরবেগের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এখন কি করবা? এই ভরবেগের মানটা বেশি হবে, এই ভরবেগের মানটা বেশি হবে, আর এই ভরবেগের মানটা কম হবে। তুলনা করতে বলছে, তুমি বিয়োগ করে তুলনা করতে পারো, ভাগ করে তুলনা করতে পারো। তুমি বলবা যে ভরবেগের পার্থক্য পি মাইনাস পি নট, এইভাবে বলবা। তো এই হচ্ছে আমাদের কথা। বলো বুঝতে পারছি কিনা? এক্স্যাক্টলি, তোবাইশি ইউসুফ একদম ঠিক বলছো। আচ্ছা, আপেক্ষিকতাটা আরেকবার বোঝাচ্ছি, খেয়াল করো। যখন বস্তু স্থির থাকবে, মানে আপেক্ষিকতার অনুযায়ী যখন বস্তু স্থির থাকবে, একেবারে সহজ জিনিস, খেয়াল করবা। যখন বস্তু স্থির থাকবে তখন তার ভর এম নট, আর ওই বস্তুই যখন ভি বেগে গতিশীল থাকবে, দৌড়াচ্ছে, এভাবে দৌড়াচ্ছে ইলেকট্রন, এভাবে দৌড়ানো অবস্থায় তার ভরটা বেড়ে যাবে, চেঞ্জ হয়ে এম হয়ে যাবে, এম। ভরবেগ আমার লাগবে, তাহলে এই যে ভর আর এই বেগের গুণফলটাই হচ্ছে আমার ভরবেগ। এটা হচ্ছে আমার আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী ভরবেগ, কারণ আমি এই এমটাকে চেঞ্জ করে ধরছি, মানে স্থির অবস্থায় ভর যা, গতি অবস্থায় ভরটা তা না, চেঞ্জ করে ধরছি। এই ভরের মান আর এই বেগের মানটা গুণ করলে আমরা ভরবেগ পাবো। বুঝলাম? এই এম এর জায়গায় আমরা কি লিখছি জানো? এই কাহিনীটা লিখছি, খেয়াল করো আপু, যে বলছো আরেকবার বুঝে দিতে। এই কাহিনী লিখছি, এটা কোথেকে লিখলাম? সূত্র লিখছি। সূত্র তো মুখস্থ করতে হবে, তাই না? দেখো ছোট বাবুরা, এই এম এর জায়গায় আমরা এটা লিখছি, আর কিছুই না। আর এই ভি এর জায়গায় এই ভি লিখছি, আর কিছুই না।
এম নট হচ্ছে মুখস্থ মান, ইলেকট্রনের ভর, স্থির ভর, এই যে 9.1 10⁻⁻31, বুঝছো? আর এই ভি মানে এই যে 0.99c, 0.99 আর আলোর বেগ ডিভাইড বাই √, এই মানগুলা বসেছি, মানগুলা বসে উত্তর বের করছি। এই থেকে তো পেঁচানোর কোনো অঙ্ক নাই। পি এর মান কি? পি এর মান কি? পি এর মান কি প্রশ্ন রে ভাই? পি এর মান কি? পি মানে ভরবেগ, এই ভরবেগের মানটা আসবে, কিছু একটা মান আসবে। পি এর মান কি? দেখো মানটা আসবে, এটা মান আসবে, এখানেও একটা মান আসবে, দেখে নাও ক্যালকুলেটারে মান আসবে, ক্যালকুলেটার চাপবা, আঙ্গুল দিয়ে ক্যালকুলেটার চাপবা, মান আসবে, মান আসবে, বিয়োগ করে বের করবা পার্থক্য কত। ওকে, তো এইটুকু আমরা বুঝতে পারলাম। তো এটা গেল। তো এবার আমরা হচ্ছে এখানে আরেকটা লেজ লাগাই দিই, আরেকটা। তো আমাদের এমনও বলতে পারে যে, আমাদের এটা এমনও বলতে পারে, এরকম যদি বলে, এরকম এরকম যদি বলে যে এদের সনাতন এবং আপেক্ষিক, আচ্ছা না এখানে না পড়ে, এখানে পড়লে বুঝবো না, সরি। হ্যাঁ, তা 3 নাম্বারটা শেষ, 3 নাম্বারটা। তো এবার লেখো 4 নাম্বার প্রশ্ন। তো বুঝলাম আমরা এইটুকু। তো এইটুকু যদি আমরা বুঝে থাকি, এরপরের ম্যাথটা করি আমরা। লেখো, একজন লোকের ভর 90 কেজি, একজন লোকের ভর 90 কেজি। লিখবা কত বেগে উড়ন্ত রকেটে থাকাকালীন মাটিতে একজন পর্যবেক্ষকের নিকট তার ভর 100 কেজি, হবে। তার ভর 100 কেজি হবে। খুব ভালো একটা ম্যাথ। তো তুলে নাও। তো লেখো, একজন লোকের ভর 90 কেজি। তাহলে এবার একটু জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করি, একেবারে মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, খুব সুন্দর করে দেখবা। এটা তাকানোর দরকার নেই, প্রশ্নের দিকে তাকানোর দরকার নেই। তো মনে করো এটা হচ্ছে একটা মাটি, মনে করো তোমার ফ্লোর, একেবারে চিন্তা করো ফ্লোর, এটা তুমি মনে করো, এটা হচ্ছে তুমি, সুন্দর মানুষ তুমি, এটা হচ্ছে তুমি, TUMI, তুমি। তোমার সামনে একটা বন্ধু আছে, ছোট্ট বন্ধু, তাহলে দ্যাট ইজ ছোট্ট বন্ধু, CB, ছোট্ট বন্ধু। তাহলে তোমার সামনে ছোট্ট বন্ধু আছে, তাহলে এটা হচ্ছে তুমি, তোমার সামনে ছোট্ট বন্ধু আছে, তুমি তোমার ছোট্ট বন্ধুর দিকে তাকায় আছো, তোমার ছোট্ট বন্ধু তোমার দিকে তাকায় আছে। মানে এই মনে করো ছোট্ট বন্ধু, এই যে এখানে ছোট্ট বন্ধু, এই ছোট্ট বন্ধু, তুমি তোমার ছোট্ট বন্ধুর দিকে তাকায় আছো, তোমার ছোট্ট বন্ধু তোমার দিকে তাকায় আছে। শুরুতে তুমি ছোট্ট বন্ধুকে কি দেখতেছো? স্থির দেখতেছো না, একেবারে ও চুপ করে দাঁড়ায় আছে, তোমার দিকে সুন্দর করে তাকায় আছে। শুরুতে তুমি তোমার ছোট্ট বন্ধুকে স্থির দেখতেছো, ছোট্ট বন্ধুটা দাঁড়ায় থাকো, তুমি স্থির দেখো, দাঁড়ায় আছে, চুপ করে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকো তুমি। তাহলে শুরুতে ছোট্ট বন্ধু তোমার চোখের সামনে দাঁড়ায় আছে, তখন ছোট বন্ধু তোমার ভর কত? তোমার ভর হচ্ছে 90 কেজি। তখন তুমি বললা এই ছোট্ট বন্ধুর ভর হচ্ছে কত কেজি? 90 কেজি। আচ্ছা, তো তোমার সামনে ছোট্ট বন্ধু কি করে দাঁড়ায় আছে? চুপ করে।
চুপ করে দাঁড়ায় আছে তোমার সামনে ছোট বন্ধুটা, সে কি স্থির না? তাহলে সেটা কি ভর? এই 90 কেজি কি ভর? স্থির ভর। তাহলে এটা হচ্ছে আমাদের স্থির ভর, যাকে আমরা নিশ্চল ভর বা এম নট বলি, বুঝছো? আচ্ছা, এরপরে ছোট বন্ধু তোমার সাথে হচ্ছে একটু বেইমানি করলো। বেইমানি করে তোমাকে ফার্স্টে বলছিল যে তোমার সাথে আমি থাকবো সারা জীবন, কিন্তু তোমার ছোট বন্ধু বেইমানি করলো। ছোট বন্ধু কি করলো? তোমার এই ছোট্ট বন্ধু রকেটে উঠে গেল। রকেটে, এই হচ্ছে তোমার ছোট্ট বন্ধুটা, এই হচ্ছে তোমার ছোট্ট বন্ধু, রকেট উঠে গেল। তোমার মন খারাপ হয়ে গেল। এই ছোট বন্ধুটা রকেটে করে ভি বেগে যাচ্ছে, ছোট বন্ধুটা ভি বেগে যাচ্ছে, তোমার মন খারাপ হয়ে গেল। এই ছোট বন্ধু আর তোমার কাছে নাই, ছোট্ট বন্ধু তোমার কাছে নাই, রকেট উঠে গেল। যে রকেটটা কিনা ভি বেগে মুভ করতেছে, ভি বেগে মুভ করতেছে। তখন তুমি তো ছোট বন্ধুদের ভালোবাসো, তুমি ছোট্ট বন্ধুর ভর পরিমাপ করা ছাড়তে পারলা না। তুমি তো অনেক ভালোবাসো ওরে, তাই না? ও তোমার সাথে বিট্রাই করছে, তাতে কি হয়েছে? তুমি তো আর বিট্রাই করতে পারো না। তোমার প্রতি তো মানে ওর প্রতি তো তোমার মায়া একটা কাজ করে, তাই না? তো তুমি কি করলা? তুমি ছোট্ট বন্ধুর ভর মাপলা। যখন তুমি ছোট্ট বন্ধুর ভর মাপলা, তখন তুমি দেখলা যে এই ছোট্ট বন্ধুর ভর হচ্ছে 100 কেজি। কত কেজি? 100 কেজি। এটা কি ভর? গতীয় ভর না? কারণ ছোট্ট বন্ধু তো তোমার ভালোবাসা ত্যাগ করে, তোমার মায়া ত্যাগ করে সে তো রকেটে চলে গেছে। তুমি যে ছোট্ট বন্ধুর ভরটা মাপলা, এটা কি ভর? গতীয় ভর। কারণ ছোট্ট বন্ধু রকেটের মধ্যে গতিশীল। এটা হচ্ছে তোমার সাপেক্ষে ছোট্ট বন্ধু কি বলতো? গতিশীল। গতীয় ভর হচ্ছে এম। যদি এমন হয়, তাহলে যদি এমন ঘটনা ঘটে, তাহলে এই বেগের ভ্যালুটা কত হবে? পারবা না? তাহলে বেগের ভ্যালুটা কত হবে? পারবা না? তাহলে আমরা জানি এম এবং এম নটের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ হচ্ছে এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি এম নটকে বামে নিয়ে আসো, তাহলে এম বাই এম নট আসবে, আর ডানে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকবে। তারপরে কি করবা? দুই পক্ষ উল্টায় দাও, বাম পক্ষ উল্টালে থাকবে হচ্ছে এম নট বাই এম, আর ডান পক্ষ উল্টালে থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ছোটবেলার জিনিস। এবার কি করব? রুট তো ঝামেলা করে, দুই পক্ষকে স্কোয়ার করে দাও, বাম পক্ষকে স্কোয়ার করলে থাকবে হচ্ছে এম নট স্কোয়ার বাই এম স্কোয়ার, আর ডান পক্ষকে স্কোয়ার করলে রুট স্কোয়ার কাটাকাটি হয়ে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকবে। তোমার টার্গেট ভি বের করা। তাহলে তুমি এটাকে একটু অদল বদল করো, অদল বদল তো করতে পারো, এই সমীকরণ থেকে একটু অদল বদল করো। ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে বামে নিয়ে আসলে প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে 1, আর এম নট স্কোয়ার বাই এম স্কোয়ারকে ডানে নিলে মাইনাস এম নট স্কোয়ার বাই এম স্কোয়ার হবে। বুঝলাম? আমরা এখান থেকে আমরা ভিটা বের করব, ভি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এম নট স্কোয়ার বাই এম স্কোয়ার করব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ভি বের করব, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার কি আসবে? রুট ওভার সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এম নট স্কোয়ার বাই এম স্কোয়ার আসবে। এখান থেকে আমরা ভিটা বের করব, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার সি মানে আলোর বেগ, জানো তো? সি মানে আলোর বেগ, দুনিয়ার সবার জানা উচিত, তাও অনেকে জানে না। কেন জানি? তাহলে 1 মাইনাস এম নট মানে কি? এম নট মানে 90 কেজি, তাহলে 90 স্কোয়ার বাই 100 স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি বেগের মান কোন এককে, অনেকে তাও জানে না, মিটার পার সেকেন্ড এককে। তাহলে দ্যাট ইজ অ্যান্সার। বলো বুঝতে পারলাম কিনা? এবার আশা করি ভালো করে বুঝতে পারলাম। বলো 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 বুঝতে পারলাম কিনা? বলো। ঠিক আছে? তোমার জীবনে কি কোনো ছোট বন্ধু বা ছোট বান্ধবী আছে? না থাকলে ম্যাথ পারবা না।
ওকে, থ্যাংক ইউ ফজলাহি। ওকে, খাদিজা মনি, এই খাদিজা মনি আজকে আসো না কেন? ফাঁকিবাজ। তো দেখো, এইটুকু আমরা বুঝলাম খাদিজা মনি এই অফলাইনের ছেলেমেয়েরা খুব মজা পেয়ে গেছে। মনে করো আজকে অফলাইনে ক্লাস আছে সকাল 8টায়, মনে করো ঘুমায় আছে, সকাল 8টায় ক্লাস থেকে অফলাইনে ঘুমায় আছে। ও সকাল 8টায় ক্লাস আছে, আর একটু ঘুমাই, ভাইয়া তো রাত্রে আবার পড়াবেই সেম টপিক অনলাইনে, দেখে নিব না, ঘুমাই। এরকম করে অনেক দুষ্ট আছে অফলাইন ছেলেমেয়েরা। আচ্ছা ওকে, তো যাই হোক, তো আমরা এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। বোঝা গেল। এবার বুয়েটের একটা ম্যাথ আমরা করব। বুয়েট 2005 সালে একটা ম্যাথ, অনেক আগে। বুয়েট 2005 সালে একটা ম্যাথ করব। তো দেখো এই ম্যাথ তোমরা করবা, আমি করব না, তোমরা করবা। স্থির অবস্থায়, প্রশ্ন লিখে দিই, স্থির অবস্থায় একটি কণার ভর স্থির অবস্থায় একটি কণার ভর 10⁻³ কেজি। বুঝলাম। তাহলে একবার যদি কণাটি একটি নির্দিষ্ট বেগ নিয়ে গতিশীল হয় তবে তার ভর হবে 1.25 × 10⁻³ কেজি। এটা তো বলছে কণাটির বেগ কত, বলো পারবা কি না করাই দেওয়া লাগবে? বলো কণাটির বেগ কত? অফলাইনে সবাই পারছিল। অফলাইনে এই ম্যাথটা যখন এতগুলো ম্যাথ করার পর যখন এই ম্যাথ করতে দিয়েছিলাম, অফলাইনে সব ছেলেমেয়েরা পারছিল। বলো বুঝতে পারলাম কি না? বলো কণাটির বেগ কত? বলো। ব্লান না সুযোগা, কি অবস্থা, কেমন আছো? আমার সাথে তোমাদের জন্মের সময়ের ম্যাথ নাকি? সামিহা আদ্রুকা, ও কি অবস্থা, পারবা না? একেবারে সোজা, করা দেওয়া লাগবে না তো না? কড়াই দিয়ে কি পাপ করব? ভাইয়া ম্যাথটা কড়াই দিয়ে, একজন কমেন্ট করলো ভাইয়া ম্যাথটা কড়াই দিয়ে আপনি পাপের ভাগ বাড়ায়েন না। ঠিক আছে, পাপ করলাম না। আরে কেউ কমেন্ট করেনি, এমনি পড়লাম আন্দাজে। ঠিক আছে, কেউ কমেন্ট করেনি। কমেন্ট এই ম্যাথ করে দিলে আমার পাপ হবে, অনেক গুনাহ হবে। ঠিক আছে, ওকে। তো এটা গেল হচ্ছে আমাদের ভর নিয়ে কথাবার্তা। ভর শেষ, ভরের আপেক্ষিক কথা শেষ, সোনার বাংলাদেশ। তো এবার হেডলাইন দাও, এনার্জি বা শক্তি। আচ্ছা, তো নর্মালি এনার্জিটা আমরা একটু পড়ার চেষ্টা করি। তো এনার্জি পড়তে গেলে, এই এনার্জিটাও আসলে ওই যে বললাম, থিওরি পড়তে গেলে বিশাল বড় থিওরিটা আমি ওই লিঙ্ক দিয়ে দিব না, থিওরি আমার টিচারের লিঙ্ক দিয়ে দিব না। থিওরি এগুলার প্রমাণ হচ্ছে প্রায় 4-5 পেজ। থিওরি অবশ্যই দিয়ে দেবো, কারণ অনেকে জানতে ইচ্ছা করবে, অনেকে শিখতে ইচ্ছা করবে, কিন্তু যখন সে শিখতে যাবে তখন সে মনে করে ভাই এত কিছু শিখতেছি কিন্তু এগুলো তো পরীক্ষা আসবে না। কিন্তু না, জানতে ইচ্ছা করলে, শিখতে ইচ্ছা করলে অবশ্যই শেখা উচিত। আমি লিঙ্ক দিয়ে দিব স্যারের। হ্যাঁ, আমি জাস্ট শর্টে দেখাবো, জাস্ট এনার্জির যতটুকু আমার লাগবে ম্যাথ করতে গেলে অতটুকু দেখাবো। তো খেয়াল করবা এনার্জি। তো মনে করো যে এই একটা বস্তু, এই বস্তুর ভর, এই বস্তু স্থির ছিল, চুপ করে বসে আছে, টুনটুনিটা চুপ করে বসে আছে, তাহলে স্থির। তাহলে চুপ করে একজন টুনটুনি বসে আছে, এর ভর আমি ধরলাম হচ্ছে m0, বুঝছো? আচ্ছা, তারপরে কি করলো? এখন এই বস্তুটা বিড়ালের মতন হচ্ছে v বেগে দৌড় দেওয়া শুরু করলো, বিড়ালের মতন, ম্যাওয়ের মতন অনেক বেশি বেগে দৌড় দেওয়া শুরু করলো।
এখন সে গতিশীল, তাহলে আমরা সবাই জানি যে গতিশীল অবস্থায় তার ভরটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, এম হয়ে যায়। তাহলে এবার আমরা দেখছিলাম যে ওই যে আমাদের যে ম্যাটটা ছিল ছোট্ট বন্ধু, সেই ছোট্ট বন্ধুর ভর ছিল কত, 90 যখন সে স্থির ছিল, আর যখন সে ভি বেগে আলোর কাছাকাছি বেগে গতিশীল তখন তার ভর হয়েছে কত বলো তো, 100। তাহলে ভর কতটুকু বাড়ছে তোমরা কি বলবা, কতটুকু ভর বাড়ছে, ভর বৃদ্ধি কতটুকু হয়েছে? তোমাদের ধরো প্রশ্ন করলাম, এই বলো তো বাচ্চারা ভর বৃদ্ধি কতটুকু হয়েছে? তোমরা তখন উত্তর দিতে যে ভাইয়া 10 কেজি ভর বাড়ছে। কেমনে বলতা? এই 100 থেকে 90 বিয়োগ করে বলতা। 100 থেকে 90 বিয়োগ করা মানে কি, এম থেকে এম নট বিয়োগ করা। তাহলে ভর বৃদ্ধি কি বলতো, এম মাইনাস এম নট, বুঝছো? আর এই ভর বৃদ্ধিকে আমরা ডেল্টা এম দিয়ে প্রকাশ করলাম। তাহলে ডেল্টা এম ইকুয়াল টু কি বলতো, এম মাইনাস এম নট। এবার একটা নোট লেখো, নোট লিখবা, নোট লিখবা হচ্ছে যে এই ভর বৃদ্ধিটুকু গতি শক্তি রূপে আত্মপ্রকাশ করে, মানে এই ভর উইল বি কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। তাহলে খেয়াল করবা, এই যে ভরের বৃদ্ধি এইটুকু, এই যে ভরের বৃদ্ধি এইটুকু গতি শক্তিতে কনভার্ট হয়, মানে এনার্জিতে কনভার্ট হয়। তাহলে ভর এনার্জিতে কনভার্ট হয় কিভাবে? এবার এইটুকু ভুলে যাও, এগুলো ভুলে যাও। কে পাশে দেখো, মনে করো তোমার কাছে হচ্ছে এম প্রাইম নামে একটা ভর আছে, তুমি চাও এই এম প্রাইম ভরটুকুকে এনার্জি বা শক্তিতে কনভার্ট করতে চাও, এনার্জিতে। কি ফর্মুলা? ই ইকুয়াল টু ভর সি স্কোয়ার। ই ইজ ইকুয়াল টু ভর হচ্ছে আমার এম প্রাইম সি স্কোয়ার। এই ফর্মুলা অনুযায়ী, আইনস্টাইনের এই ফর্মুলা অনুযায়ী আমার এই ভরটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ই ইকুয়াল টু ভর সি স্কোয়ার এম সি স্কোয়ার। এই ভরটাকে এনার্জিতে রূপান্তর করতে চাও, তাহলে সি স্কোয়ার গুণ দিয়ে দিবা, তাহলে এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। যে কোনো ভরের সাথে সি স্কোয়ার গুণ দিলে সেটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাই খেয়াল করবা, এইটুকু ভর এখন এনার্জিতে কনভার্ট হবে, এইটুকু ভর ডেল্টা এম। ডেল্টা এম এর সাথে তুমি যখন সি স্কোয়ার গুণ দিয়ে দিবা, তাহলে এইটুকু ভর কিসে কনভার্ট হয়ে যাবে, এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো এই এনার্জিটার নাম হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, ইকে। তাহলে ইকে ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইকে ইজ ইকুয়াল টু ডেল্টা এম, তো তাই না? ডেল্টা এম মানে কি, এম মাইনাস এম নট। তাহলে ডেল্টা এম মানে হচ্ছে এম মাইনাস এম নট, সাথে আবার কি আমার সি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার ইকে বা গতিশক্তির ফর্মুলা। ইকে বা গতিশক্তির ফর্মুলা আমরা বলতে পারি। এইটুকু বোঝা গেল, এইটুকু আশা করি এইটুকু আমরা বুঝলাম, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। আচ্ছা, তারপরে খেয়াল করবা, যখন বস্তু স্থির থাকে তখন তার মধ্যে একটা স্থিতি শক্তি থাকে, স্থির অবস্থায় তার মধ্যে একটা স্থিতি শক্তি থাকে, স্থিতি শক্তি। যখন বস্তু স্থির, সেই স্থিতি শক্তিকে আমরা ই নট দিয়ে প্রকাশ করি, এবং সেই ই নটটা আসে হচ্ছে এম নট ভরের কারণে। তাহলে এম নট ভরের কারণে এম নট সি স্কোয়ার হবে। তাহলে এম নট ভরের কারণে যে শক্তি তাকে আমরা বলি স্থিতি শক্তি। তাহলে ভর সি স্কোয়ার মানে স্থিতি শক্তি। স্থিতি শক্তি সমান স্থির ভর ইন্টু সি স্কোয়ার। তাহলে এম নট ভরের কারণে একটা স্থিতি শক্তি হয়, সেটাকে আমরা ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমার স্থিতি শক্তির ফর্মুলা, স্থিতি শক্তির ফর্মুলা। বক্স করবা, বক্স। আচ্ছা, তো আমরা মোট শক্তি বের করতে চাই, টোটাল এনার্জি বের করতে চাই। আমরা হচ্ছে টোটাল এনার্জি বের করতে চাই, মোট শক্তি আমরা বের করতে চাই। টোটাল এনার্জি মানে কি, স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। তাহলে স্থিতি শক্তি হচ্ছে আমার ই নট, আর গতি শক্তি হচ্ছে আমার ইকে। তাহলে স্থিতি শক্তি আর গতি শক্তিকে যোগ করলে কি পাবো আমরা, টোটাল এনার্জি পাবো। টোটাল এনার্জিকে আমরা ই দিয়ে প্রকাশ করি। ই নট মানে স্থিতি শক্তি, ইকে মানে গতি শক্তি। এখান থেকে আমরা টোটাল এনার্জি বের করতে পারবো। ই নটের ফর্মুলা কি, এম নট সি স্কোয়ার। তো ই নটের জায়গায় আমরা এম নট সি স্কোয়ার বসালাম, আর ইকে জায়গায় হচ্ছে এই যে এটা বসালাম, এম মাইনাস এম নট সি স্কোয়ার বসালাম। এবার আমরা এখান থেকে টোটাল এনার্জি বের করতে পারবো। তো এম নট সি স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার মাইনাস
এম নট সি স্কোয়ার। বুঝলাম আমরা এইটুকু? এখান থেকে দেখবা এম নট সি স্কোয়ার কাটা ইকুয়াল টু এম সি স্কোয়ার। এটা হচ্ছে আমার টোটাল এনার্জি, ই মানে টোটাল এনার্জি ইকুয়াল টু এম সি স্কোয়ার। বলো বুঝতে পারছি কিনা? না বুঝলে বলো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। বলো বুঝতে পারলাম কিনা? বলো বলো বুঝতে পারলাম কিনা? বলো বুঝতে পারলাম কিনা? এটা হচ্ছে আমার টোটাল এনার্জির ফর্মুলা। বলো। খাদিজা মনি ভর ত্রুটির মতন, বাট ভর ত্রুটি না, ভর বৃদ্ধির ওইটুকু হ্যাঁ বলতে পারো। ভর ত্রুটি না। হ্যাঁ আবার বুঝা দিচ্ছি, সাবিয়া খানম আরেকবার বুঝে দিচ্ছি, সাবিয়া খানম আরেকবার বুঝা দিচ্ছি, সমস্যা নেই। জেসমিন ইমতিয়াজ খান, তারিন আক্তার, মুনিয়া চৌধুরী বুঝতে পারছে, ফাহমিদ আলা কি, আমি আরেকবার বলতেছি, সাদিয়া ইসলাম তিশা, শ্রেয়া দেবনাথ, হ্যাঁ আমি মাহমুদ আলী আমি আরেকবার বলতেছি, মুজাহিদুর আমি আরেকবার বলতেছি, খেয়াল করবা। আচ্ছা তাহলে খেয়াল করবো, আমি আরেকবার বলি, আরেকবার। তো দেখো, স্থির অবস্থায় ভরটা কম হয়, গতি অবস্থায় ভরটা বেশি হয়, তাকে আমরা এম দিয়ে প্রকাশ করলাম, আর স্থির ভরকে আমরা এম নট দিয়ে প্রকাশ করলাম। তো এখন এদের মধ্যে ভরের বৃদ্ধি হয়েছে না, 10 পরিমাণ ভর বাড়ছে, 100 থেকে 90 বাদ দিলে 10 পাও, তাহলে ভর বৃদ্ধি কত? এম থেকে এম নট বিয়োগ দিলে তুমি 10 পাবা, ভর বৃদ্ধি পাবা। ভর বৃদ্ধিকে ডেল এম দিয়ে প্রকাশ করলাম। তো এখন আমরা এই ডেলেমটা, এই ডেলেম মানে ভর যে বৃদ্ধি পাইছে, ওই ভর বৃদ্ধিটুকু, ওটা তো ভর বৃদ্ধি মানে 10 কেজি, 10 কেজি না 10 কেজি ভর বাড়ছে, 10 কেজিটা এনার্জিতে কনভার্ট হয়েছে, মানে ডেল্টা এম ইজ কনভার্টেড টু এনার্জি। তাহলে ভর এনার্জিতে কনভার্ট হয়েছে, এবং এই এনার্জির নাম হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। তাহলে ফর্মুলা কি হবে? এনার্জি ইজ ইকুয়াল টু যতটুকু ভর যতটুকু ভর এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাহলে ততটুকু ভর ইন্টু সি স্কোয়ার দিতে হয়। যতটুকু ভর এনার্জিতে কনভার্ট হচ্ছে ততটুকু ভর ইন্টু সি স্কোয়ার দিলে এই ডেল্টা এম আসলে এনার্জিতে কনভার্ট হয়েছে, এই এনার্জির নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এই যে কাইনেটিক এনার্জি, এটা লিখলাম, ডেল্টা এম এর ভ্যালুটা বসালাম, এটা হচ্ছে আমার ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা। আর যদি কোনো বস্তু স্থির থাকে, তবে তার মধ্যে যে এনার্জি থাকে সেটা হচ্ছে, স্থির থাকার কারণে তার মধ্যে স্থিতি শক্তি বা বিভব শক্তি থাকে, সেটা হচ্ছে ই নট মানে স্থিতি শক্তি, স্থির ভর ইন্টু সি স্কোয়ার। এবার এই যে এই দুটো যোগ করলে, গতিশক্তি আর বিভব শক্তি যোগ করলে আমরা মোট শক্তি পাবো, জাস্ট ক্যালকুলেশনের পরে। বুঝা গেল? আরেকবার বললাম আনিকা, বুঝছো? আচ্ছা তাহলে এটা কিন্তু আমার মোট শক্তি, এগুলো মনে রাখবা। এখানে ই মানে কিন্তু টোটাল এনার্জি, ই মানে হচ্ছে টোটাল এনার্জি বা মোট শক্তি, আর ই নট মানে স্থির শক্তি, আর ই কে মানে গতি শক্তি, মনে থাকবে? আচ্ছা ম্যাথ প্রবলেম সলভ করি। তো ওকে, এবার আমরা হচ্ছে তোমার এইটুক তো বুঝলাম, এইটুক যদি বুঝে থাকি, এবার আমরা এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করব। তো দেখে নাও কত নাম্বার ম্যাথ প্রবলেম? যাই হোক, এনার্জির 1 নম্বর ম্যাথ প্রবলেম, এনার্জির। তো দেখো, এনার্জি নিয়ে একটু কথাবার্তা বলবো। তো দেখো, কোনো বস্তুর গতিশক্তি তার নিশ্চল শক্তি মানে স্থিতি শক্তি আর কি, নিশ্চল শক্তির দ্বিগুণ হলে বস্তুটার বেগ কত হবে? ভেলোসিটি বা বেগ কত হবে? তো এই হচ্ছে আমাদের প্রশ্ন, যে বস্তুটার ভেলোসিটি বা বেগ কত হবে। তাহলে আমরা করি।
তো খেয়াল করবা যে এবার কোন বস্তুর গতিশক্তি, তাহলে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, তাকে আমরা ই কে দিয়ে প্রকাশ করতে পারি গতিশক্তি। আর নিশ্চল শক্তি, নিশ্চল শক্তি মানে হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বা স্থিতিশক্তি। তাহলে কি বলছে? গতিশক্তি নিশ্চল শক্তির দ্বিগুণ। তাহলে বলছে গতিশক্তি, খেয়াল করবা গতিশক্তি, তাহলে গতিশক্তি হচ্ছে ই কে। তাহলে খেয়াল করবা গতিশক্তি, গতিশক্তি নিশ্চল শক্তির দ্বিগুণ। একেবারে সোজা জিনিস। প্রশ্ন মতে আমাদের বেগ বের করতে বলছে, বেগ ভেলোসিটি, বেগটা আমাদের বের করতে বলছে ভেলোসিটি। খেয়াল করবা ই কে মানে গতিশক্তি, গতিশক্তির ফর্মুলা কি? ভরের বিয়োগফল ইন্টু সি স্কোয়ার, ভরের বিয়োগফল ইন্টু সি স্কোয়ার। ই নট মানে কি? স্থিতিশক্তি, স্থিতিশক্তির ফর্মুলা কি? স্থিতিশক্তি এম নট সি স্কোয়ার, সাথে আবার কত গুণ? সাথে আবার 2 গুণ, সাথে আবার 2 গুণ। বুঝা গেল ব্যাপারটা? তারপরে খেয়াল করবা এখান থেকে সি স্কোয়ার কাটে যাবে, কেটে গেলে হচ্ছে এখান থেকে আমার থাকবে হচ্ছে, দেখো খেয়াল করবা এম মাইনাস এম নট ইজ ইকুয়াল টু আমার টুয়াইস এম নট থাকবে। মাইনাস এম নটটারে ডানে নিয়ে গেলে কি হবে? প্লাস এম নট। তাহলে খেয়াল করবা এম ইজ ইকুয়াল টু টুয়াইস এম নট, আর মাইনাস এম নটকে ডানে নিয়ে গেলে প্লাস এম নট। তাহলে টুয়াইস এম নট প্লাস এম নট মানে কি আসলে বলো তো? 3টা এম নট, তাহলে থ্রাইস এম নট। এবার তো আমরা পেরেই যাব। তারপরে খেয়াল করবা এম মানে গতীয় ভর, গতীয় ভরের ফর্মুলা হচ্ছে এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আমরা সবাই জানি, এটা আমরা, ঠিক আছে। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ডানে হচ্ছে আমার থ্রাইস এম নট, ডানে হচ্ছে আমার থ্রাইস এম নট। বুঝলাম আমরা? তাহলে এখান থেকে দেখবা এখান থেকে এম নট ক্যান্সেল আউট করা যায়, যার ফলে আমার বামে থাকবে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এর মাথায় রুট, ইজ ইকুয়াল টু 3। দুই পক্ষ উল্টায় দাও, তাহলে বাম পক্ষ উল্টালে আমার থাকবে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই 3। দুই পক্ষ স্কোয়ার করলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, দুই পক্ষ স্কোয়ার থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 9, 1 বাই 9। এখান থেকে আমার থাকবে হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই 9 মানে 8 বাই 9। একবারে ক্যালকুলেশন করলে এখান থেকে একবারে ক্যালকুলেশন করে থাকবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু সি রুট ওভার 8 বাই 9, এমন কিছু থাকবে, সামথিং মিটার পার সেকেন্ড। সি এর ভ্যালু আলোর বেগ বসাবে। তো বলো বুঝতে পারলাম কিনা? বলো বুঝতে পারলাম কিনা? খুবই সহজ ম্যাথ। ব্লান না, বলো বুঝতে পারছি কিনা? এটা বলো দ্রুত, বলো বুঝতে পারলাম কিনা? দ্রুত দ্রুত বলো। ক্লাস এখনো শুরুই করি নাই, এখন ক্লাস শুরু করব। এগুলো কোনো ম্যাথ হলো নাকি? এগুলো এগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো খুব সহজ সহজ ম্যাথ, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো কিন্তু খুব পরীক্ষা আসে খুব। তো দেখবা এগুলো কিন্তু প্রচুর পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষা আসে। লিখবা কোনো বস্তু, পরে কোশ্চেন, কোনো বস্তু কত বেগে গতিশীল হলে, কোনো বস্তু কত বেগে গতিশীল হলে তার গতিশক্তি মোট শক্তির অর্ধেক হবে, মোট শক্তির অর্ধেক হবে, মোট শক্তির অর্ধেক হবে। তাহলে কোনো বস্তু কত বেগে গতিশীল হলে, কোনো বস্তু কত বেগে গতিশীল হলে, কত বেগে তার গতিশক্তি মোট শক্তির অর্ধেক হবে। তো লিখছো? আচ্ছা, তো এবার দেখবা, এবার এই ম্যাথটা আমরা করব। এবার এই ম্যাথটা অফলাইনে করতে দিছিলাম, সকালে ব্যাচ পারছো, দুপুরে ব্যাচ পারো নাই, তেমন অনেকেই পারো নাই, এই জন্য করাই দিব আমি।
তো লেখো। তো এবার হচ্ছে আমরা কোনো বস্তু কত বেগে গতিশীল হলে, তাহলে খেয়াল করবা, তাহলে আমাদের কি চাইছে, কত বেগে গতিশীল হলে, মানে বেগ চাইছে, বেগ। তাহলে ভেলোসিটি আমাদেরকে বের করতে হবে, ভেলোসিটি বা বেগ। দেখো কত বেগে গতিশীল হলে, আচ্ছা তার গতিশক্তি, গতিশক্তি, গতিশক্তি মানে কে, গতিশক্তি মোট শক্তির অর্ধেক হবে, মোট শক্তির অর্ধেক। তাহলে গতিশক্তি ইজ হাফ অফ টোটাল এনার্জি, দেওয়া আছে প্রশ্নে। গতিশক্তি ইজ হাফ অফ টোটাল এনার্জি। এবার দেখবা গতিশক্তি মানে কি, ভরের বিয়োগফল ইন্টু সি স্কোয়ার, ভরের বিয়োগফল ইন্টু সি স্কোয়ার, আর হাফ ই মানে কি টোটাল এনার্জি। টোটাল এনার্জির ফর্মুলা কি, এম সি স্কোয়ার, ভর সি স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা তারপরে খেয়াল করবা, এখান থেকে সি স্কোয়ার কেটে যাবে, কাটলে আমার এখানে থাকবে হচ্ছে এম মাইনাস এম নট, এম মাইনাস এম নট, আর এখানে থাকবে হচ্ছে আমার হাফ অফ এম। এই দুইটা টান মেরে ডানে নিয়ে আসলে আমার থাকবে হচ্ছে এই দুই, তাহলে টু ইন্টু এম মাইনাস এম নট, এখানে হচ্ছে আমার থাকবে এম, একবারে গুণ করো, তাহলে টু এর সাথে এম গুণ করলে টুয়াইজ এম মাইনাস টু এম নট ইজ ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে টুয়াইজ এম মাইনাস এম ইজ ইকুয়াল টু প্লাস টু এম নট, দুইটা এম থেকে একটা এম বাদ দিলে থাকবে হচ্ছে একটা এম ইকুয়াল টু টুয়াইজ এম নট। বাদ বাকি ক্যালকুলেশন একদম সোজা, বাদ বাকি ক্যালকুলেশন একদম সোজা। এই বাম পক্ষে এম এর জায়গায় তুমি ফর্মুলা লিখতে পারবা, তাহলে ফর্মুলা হচ্ছে আমার এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইজ এম নট আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে আমাদের এম নট কাটাকাটি চলে যাবে, একদম আগের মতন ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, খেয়াল করবা, এটাকে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে হচ্ছে 2, দুই পক্ষ উল্টায় দাও, দুই পক্ষ উল্টালে আমার থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2। এবার দুই পক্ষ স্কোয়ার করে দাও, দুই পক্ষ স্কোয়ার করলে আমার বাম পক্ষ স্কোয়ার করে থাকবে হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 কে স্কোয়ার থাকবে হচ্ছে 1/4। তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3/4। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ভি এর ভ্যালু বের করতে পারবো, ভি ইজ ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার 3 বাই হচ্ছে 2 এত মিটার পার সেকেন্ড, এটা আমরা বের করতে পারবো। তো এটা আমরা বুঝতে পারলাম কিনা বলো, কমেন্টে জানা বুঝতে পারলাম কিনা। হ্যাঁ আজকে ম্যাথ করে মজা পাবা, বললাম তো এমনভাবেই পড়াবো যেন মজা পাবা। নীলিমা জামান দেও, বুঝতে চান হিয়া কি বুঝো নাই, মন খারাপ কেন, বুঝে দিব। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। তো এইটুকু যদি আমরা বুঝে থাকি, এবার আমরা একটা ভালো ম্যাথ করব। দেখো দুইটা ভালো ম্যাথ করব, দুইটা কিউট ম্যাথ করব। দেখো সুন্দর ম্যাথ, তো লিখে নাও সুন্দর ম্যাথ, সুন্দর ম্যাথ, সুন্দর ম্যাথ, সুন্দর ম্যাথ, দুইটা ম্যাথ করব, সুন্দর ম্যাথ। হ্যাঁ এভাবে রাখলেও হবে, অ্যান্সার এভাবে রাখলেও হবে। হ্যাঁ আরো কঠিন করান, হ্যাঁ কঠিন করাবো, যে এখন যেটা করবো, এখন যে দুইটা এটা একটু কঠিন। এতক্ষণ তো বাচ্চাদের ম্যাথ করছি, বাট এগুলো পরীক্ষা আসে, বাচ্চাদের ম্যাথ পরীক্ষা আসে, এগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে খেয়াল করবা, খেয়াল করবা, আমাদের 40 কিলোওয়াট এর কোনো 40 কিলোওয়াটের কোনো ফ্যাক্টরি কারখানা, কি ফ্যাক্টরি 30 দিন চালাতে, 30 দিন চালাতে কি পরিমাণ, কি পরিমাণ, কি পরিমাণ ইউরেনিয়ামকে
ইউরেনিয়ামকে ইউরেনিয়ামকে ইউরেনিয়ামকে শক্তিতে রূপান্তর করতে হবে, শক্তিতে রূপান্তর করতে হবে, শক্তিতে রূপান্তর করতে হবে। লেখো লেখো দ্রুত লেখো। না কি, এটা সুন্দর, এটা সুন্দর, কিউট ম্যাথ। এর পরের ম্যাথটা আরো সুন্দর, এর পরের ম্যাথটা মানে একেবারে আমাদের বাস্তব জীবনের সাথে মিল আছে। তো খেয়াল করবা, সলিউশন চলে যায়। তো দেখো তুমি, তোমার কাছে একটা ফ্যাক্টরি আছে, তো এই হচ্ছে ফ্যাক্টরি বা কারখানা। খেয়াল করবা, এই হচ্ছে তোমাদের ফ্যাক্টরি বা কারখানা। তো এই কারখানা থেকে তুমি কি চাও? এনার্জি বা শক্তি চাও। তুমি এই কারখানা থেকে শক্তি চাও, বা এই কারখানার ক্ষমতা দেওয়া আছে। দেখো এই কারখানার ক্ষমতা দেওয়া আছে। তো এই কারখানার ক্ষমতা দেওয়া আছে কেমনে বুঝলাম? 40 কিলোওয়াট। ওয়াট হচ্ছে ক্ষমতার একক। আচ্ছা, তাহলে এই কারখানার ক্ষমতা পি ইজ ইকুয়াল টু দেওয়া 40 কিলোওয়াট। ওকে, কিলোওয়াট থেকে আমরা ওয়াটে কনভার্ট করি, তাহলে 40 ইন্টু 10⁻³ ওয়াট। বুঝা গেল? আর ওয়াট মানে আমরা সবাই জানি জুল পার সেকেন্ড। কেমনে? খেয়াল করবা, আমরা জানি ক্ষমতা পি ইজ ইকুয়াল টু W/T। বুঝছো? ডাব্লু বা কাজের একক হচ্ছে জুল, আর টাইমের একক হচ্ছে সেকেন্ড। তাহলে পি এর একক কি আসবে? জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ডকে আদর করে আমরা ওয়াট ডাকি। তাহলে ওয়াট যে কথা, জুল পার সেকেন্ড সেম কথা। তাহলে ওয়াট যে কথা, জুল পার সেকেন্ড সেম কথা। তাহলে খেয়াল করবা, এই ফ্যাক্টরির ক্ষমতা 40 কিলোওয়াট বলতে বোঝায় যে এই ফ্যাক্টরি থেকে প্রতি সেকেন্ডে এতটুকু জুল পরিমাণ শক্তি উৎপাদন করতে হবে, বা শক্তি তোমার হচ্ছে রূপান্তর, মানে শক্তি আসলে এখান থেকে উৎপন্ন হবে। তাহলে এই ফ্যাক্টরি থেকে কতটুকু এনার্জি উৎপন্ন হবে? কতটুকু? প্রতি সেকেন্ডে এত জুল পরিমাণ এনার্জি উৎপন্ন হবে। ব্যাপারটা বুঝছো? তাহলে এই ফ্যাক্টরি থেকে এনার্জি উৎপন্ন হবে, এনার্জি উৎপন্ন হবে। আচ্ছা, এখন এই ফ্যাক্টরিটা আমরা চালাবো কয়দিন জানো? 30 দিন চালাবো। দেখো লেখা আছে 30 দিন চালাবো। তাহলে এই ফ্যাক্টরিটা চলবে 30 দিন। তাহলে টাইম দেওয়া আছে 30 দিন। তাহলে 30 দিন দেওয়া, তো দিন থেকে আমরা সেকেন্ডে কনভার্ট করি। আমরা জানি এক দিনে 86,400 সেকেন্ড। তাহলে 30 দিনে কত সেকেন্ড? 30 ইন্টু 86,400 সেকেন্ড। এটা আমরা সবাই জানি। তাহলে আমরা টাইমের ভ্যালুটা সেকেন্ডে কনভার্ট করলাম। এবার খেয়াল করলাম, আমরা চাই এই ফ্যাক্টরি থেকে কি উৎপন্ন হোক বলো তো? এই ফ্যাক্টরি থেকে এনার্জি উৎপন্ন হোক, এনার্জি উৎপন্ন হোক। তো এই 30 দিন যদি ফ্যাক্টরিটা চলে, তাহলে কতটুকু এনার্জি উৎপন্ন হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে 30 দিন যদি একটা ফ্যাক্টরি চলে, সেই ফ্যাক্টরি থেকে কি পরিমাণ এনার্জি উৎপন্ন হবে তা আমরা বের করতে চাই। এই এনার্জি তৈরি করবে কে? এই এনার্জি তৈরি বা সাপ্লাই করবে কে? ইউরেনিয়াম। ফ্যাক্টরির মধ্যে ইউরেনিয়াম আছে। তো ইউরেনিয়ামের ভর আমি ধরলাম হচ্ছে m0, যেহেতু এখানে ইউরেনিয়ামটা স্থির, মানে ইউরেনিয়াম এখানে আলোর বেগে মুভ করতেছে না, তাই যেহেতু স্থির ইউরেনিয়াম, তাই এর ভর আমি m0 ধরলাম। তাহলে খেয়াল করবা, ফ্যাক্টরির মধ্যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামের ভর আমি ধরলাম m0। তো এই ভরটা, ইউরেনিয়ামের এই m0 ভর আসলে এনার্জিতে কনভার্ট হবে। ওই এনার্জিটাই আসলে এখান থেকে উৎপন্ন হবে। তাহলে আবারও বলি, ফ্যাক্টরি থেকে এনার্জি উৎপন্ন কতটুকু হবে? 30 দিন যদি আমি ফ্যাক্টরি চালাই, তাহলে কতটুকু এনার্জি উৎপন্ন হবে তা আমি বের করতে চাই। এই এনার্জি সাপ্লাই দিবে কে? ইউরেনিয়ামের ভর আমি ধরলাম m0। এই আমরা জানি ভর এনার্জিতে কনভার্ট হইতে পারে। তাহলে এই m0 উইল বি কনভার্টেড টু E0, মানে m0 ভরটা এনার্জিতে কনভার্ট হয়ে গেল E0। ওই E0টাই এনার্জি রূপে আমরা সাপ্লাই দিব ফ্যাক্টরি থেকে। ওই এনার্জিটাই আসলে সাপ্লাই যাবে বা ওই এনার্জিটা সৃষ্টি হবে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, তো এবার দেখবা, আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু কি বলতো? W/T, কৃতকাজ বাই টাইম। এটা হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে আমরা জানি P ইকুয়াল টু কি বলতো? W/T। আচ্ছা, W মানে কৃতকাজ আর শক্তি কি সেম কথা না? কৃতকাজ আর শক্তি ভাই কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কৃতকাজের জায়গায় আমরা এনার্জিও লিখতে পারি। E0 লিখলাম, যেহেতু আমার এখানে ইউরেনিয়ামের ভরটা স্থির ভর,
এখানে ইউরেনিয়াম তো গতিশীল না, মানে এখানে তো মুভ করতেছে না, ফ্যাক্টরিটা উড়ে যাচ্ছে না। তো খেয়াল করবো এখান থেকে আমরা ই নটটা বের করতে পারবো, ই নট, তাহলে ই নট ইকুয়াল টু আমরা পি টি লিখতে পারবো। তো পি এর ভ্যালু জানো আর টি এর ভ্যালু জানো, তাহলে খেয়াল করবা ই নট ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু কত, এই যে এটা, পি এর ভ্যালু হচ্ছে এত, আর টি এর ভ্যালু তুমি জানো, টি এর ভ্যালু কত, এই যে এটা টি এর ভ্যালু, টি এর ভ্যালু হচ্ছে 30 ইন্টু 86,400, এইটুকু আমরা বুঝলাম। তাহলে এখান থেকে আমরা এনার্জি বের করতে পারবো না। আচ্ছা এবারে এই এনার্জিটা সাপ্লাই আসতেছে কার কাছ থেকে, এই এনার্জি আসতেছে কার কাছ থেকে, ইউরেনিয়ামের ভর থেকে। তাহলে আমরা জানি ই নট সমান কি বলতো, ই নট ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার, ই নট, কারণ এই যে এই এনার্জি দেখো, এই এম নটটা এনার্জি দিচ্ছে, এম নট ইজ কনভার্টেড টু এনার্জি, তাহলে ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এম নটটা বের করবো যে কতটুকু ভর আমার দরকার হবে, যদি 1 মাস চালাতে চাই তাহলে কতটুকু ভর আমার, ফ্যাক্টরি 1 মাস চালাতে গেলে কতটুকু ভর আমার দরকার হবে, তাহলে এখান থেকে আমরা এম নটটা বের করতে চাই। বলো বুঝতে পারছে কিনা, বলো ম্যাথটা একবারে বুঝতে পারলাম কিনা একটু বলো তো কমেন্টে দেখি। আমাদের অফলাইনের স্টুডেন্টরা একবারই বুঝে গেছিল সবাই, দেখি তো অনলাইনে আমরা বুঝতে পারলাম কিনা, না হলে আমি আরেকবার বুঝে দেবো, সমস্যা নেই। নিচে আমি সি স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে ভরের এককটা আমরা পাবো অবশ্যই কেজি এককে, সি স্কোয়ার মানে আলোর বেগের স্কোয়ার, আলোর বেগ হচ্ছে তোমার 3 ইন্টু 10⁻8, বলো নাকি আরেকবার বলবো, বলো নাকি আরেকবার বলবো, বলো সামথিং কেজি, বলো বুঝতে পারলাম কিনা। দারুণ নাম একটা। এরপরে আমি আরো অসাধারণ একটা ম্যাথ করাবো, এরপরে তুমি বুঝবা যে কেন আমাদের দেশে ইঞ্জিনিয়ার চাই, কেন আমরা আসলে খালি ম্যাথ প্রবলেম সলভ করতেছি। এখন একটা ম্যাথ দেখলে বুঝবা, বুঝছো? নাফিস আমি যাবে না, আচ্ছা আরেকবার বলতেছি, খেয়াল করবা আরেকবার। হ্যাঁ একবারে বুঝেছো না, আবিদুর রহমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ সাবিয়া খানম, থ্যাংক ইউ। আচ্ছা তো খেয়াল করবা, এই ফ্যাক্টরি থেকে, এই ফ্যাক্টরির ক্ষমতা দেওয়া ছিল, ক্ষমতাকে আমরা এসআই এককে নিলাম, জুল পার সেকেন্ডে, ওয়াটে নিলাম, কিলোওয়াট ছিল ওয়াটে কনভার্ট করলাম। আমাকে বলছে এই ফ্যাক্টরি আমি 30 দিন ধরে চালাতে চাই, তাহলে 30 দিন ধরে চালাবো, তাহলে টাইমকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম। এই ফ্যাক্টরি থেকে এনার্জি উৎপন্ন হবে, এই এনার্জিটা আমরা পাবো কার কাছ থেকে, ইউরেনিয়ামের ভরের কাছ থেকে, এই ইউরেনিয়ামের ভরের কাছ থেকে। ইউরেনিয়ামের ভরটা শক্তিতে কনভার্ট হবে, ইউরেনিয়ামের ভর এম নট, এই ভরটা এনার্জিতে কনভার্ট হবে, ওই এনার্জিতে বা ওই এই এনার্জিকে আমরা বলি নিউক্লিয়ার এনার্জি, এটাকে আমরা নিউক্লিয়ার এনার্জি বলতে পারি। এই ভর ইজ কনভার্টেড টু নিউক্লিয়ার এনার্জি বা এনার্জি, এই এনার্জিটাই আমরা আসলে ফ্যাক্টরি থেকে পাবো। তো এই এনার্জির মানটা আমরা বের করতে চাই, আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই টাইম, কাজ বাই টাইম বা এনার্জি বাই টাইম, এনার্জি বাই টাইম। এখান থেকে এটা পক্ষান্তর করলাম, পি এর মান বসালাম, টি এর মান বসালাম, আবার ই নট সমান কি এম নট সি স্কোয়ার, কেননা আমরা এম নট থেকে ই নট পাইতেছি, ভর থেকে আমরা এনার্জি পাচ্ছি, ভর থেকে এনার্জি যেহেতু পাচ্ছি, তাহলে এখান থেকে আমি জাস্ট এম নট বের করলাম যে কতটুকু ভরের ইউরেনিয়াম ইউজ করলে আমরা 30 দিন এই ফ্যাক্টরিটা চালাতে পারবো। মানে সহজ ছিল একদম, অনেক কম লাগবে, দেখো অনেক কম লাগবে, অনেক কম। অফলাইনে কতক্ষণ ক্লাস নিই, সত্যি কথা বলতে কি অফলাইনে যদি আমি 2 ঘন্টা ক্লাস নিই, কিন্তু অফলাইনে 2 ঘন্টা মানে আসলে অনলাইনে প্রায় 2.5 ঘন্টা এরকম হয়ে যায়, কারণ অনলাইনে অনেকে একটু কম বুঝে, অনেকে অফলাইনে অনেক দ্রুত সবাই বুঝে যায়, যদি অফলাইনে একটু কম পড়েছি রিসেন্টলি, মানে অফলাইনের 1.5 ঘন্টা এফিসিয়েন্সভাবে পড়লে, মানে একদম পারফেক্টলি কোনো কথাবার্তা ছাড়া অফলাইনে 1.5 ঘন্টা পড়লে অনলাইনে সেটা 2 ঘন্টা পার হয়ে যায়, হচ্ছে কথা, মানে সেম কন্টেন্ট দিতে গিয়ে, কারণ অনলাইনে একটু ঝামেলা হয় অনেক স্টুডেন্টের, স্বাভাবিক, একদম স্বাভাবিক। আচ্ছা এবার আমরা একটা দারুণ ম্যাথ করবো, দারুণ ম্যাথ। তো দেখো আরেকটি অসাধারণ ম্যাথ, গ্রাম এককে না কেজিতে হবে, আরেকটি এসে একক, তাই আরেকটি অসাধারণ ম্যাথ, অসাধারণ ম্যাথ, আরেকটি অসাধারণ ম্যাথ। তো দেখো, তো লিখবা ইসটা কি বুঝতে পারো না, তোমার নেটের প্রবলেম ছিল, দেখে নিও, হ্যাঁ দেখে নিও, আরেকবার দেখে নিও। লাস্ট ম্যাথ আমাদের, না এরপরে আরেকটা ম্যাথ আছে, এরপরে দেখো এই ম্যাথটা অনেক অসাধারণ। দেখো বাংলাদেশের দৈনিক বিদ্যুৎ চাহিদা
বাংলাদেশের দৈনিক বিদ্যুৎ চাহিদা 20,000 মেগাওয়াট। যদি এর 30% শক্তি নিউক্লিয়ার স্ট্যাকের মানে নেটের প্রবলেম দেখে নিও, হ্যাঁ আমি অনেকবার করে বুঝাইছি একই জিনিস। নিউক্লিয়ার শক্তি থেকে যোগান দিতে হয় তাহলে এক বছরে কি পরিমাণ ইউরেনিয়াম লাগবে, কি পরিমাণ ইউরেনিয়াম লাগবে। খুব সহজ ম্যাথ এবং মানে বাস্তব জীবনে প্রয়োগকৃত ম্যাথ, মানে একেবারে তুমি যখন ইঞ্জিনিয়ার হবা তখন এগুলো তোমার লাগবে না, কারণ আমাদের দেশে ইঞ্জিনিয়ার দরকার, ভালো ভালো ইঞ্জিনিয়ার দরকার। লেখো মানে লাস্ট ম্যাথের আগের ম্যাথ আর কি, লাস্ট ম্যাথের আগের ম্যাথ। নাফিসা আঞ্জুম লামিয়া দেখো এই ম্যাথ, ইশতাক এই ম্যাথ দেখো, এই ম্যাথ বুঝলে আগের ম্যাথ বুঝবা, সমস্যা নেই। ছুটির জন্য মনে আছে, লেখো। হ্যাঁ বিদেশ চলে যাই, অপু হোসেন তুমি চলে যাবে বিদেশে। তো দেখো কি বললাম, বাংলাদেশের দৈনিক বিদ্যুৎ চাহিদা এত হাজার মেগাওয়াট। ওকে, যদি এর 30% শক্তি নিউক্লিয়ার শক্তি থেকে যোগান দিতে হয় তাহলে এক বছরে কি পরিমাণ ইউরেনিয়াম লাগবে। একেবারে সুন্দর করে দেখবা, নিজেকে এখন একটা ইঞ্জিনিয়ার চিন্তা করবা, তুমি এখন একজন ইঞ্জিনিয়ার, তুমি একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তুমি এখন কি চাও, তুমি চাও যে এক বছর যেন সুন্দর করে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই যায়। পাওয়ার প্ল্যান্টে তুমি মনে করো চিফ ইঞ্জিনিয়ার, নিজেকে ইঞ্জিনিয়ার চিন্তা করবে, এটা ইমাজিন করো। তো এই মনে করো আমাদের বাংলাদেশ, এই হচ্ছে আমাদের বাংলাদেশ, দ্যাট ইজ আমাদের বিডি। ওকে, এখানে মনে করো আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে, এইখানে তুমি মনে করো পাওয়ার প্ল্যান্ট আছে, এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই যাবে, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্ট আছে, এই জায়গায় মনে করো হচ্ছে পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অবস্থা, পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সাপ্লাই যাবে। ওকে, বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলতে পারো। আচ্ছা, তো তুমি বুঝতেছো যে এখান থেকে তোমাকে পুরো বাংলাদেশ এক বছর চালাইতে হবে। খুব মন দিয়ে দেখবা যে এখান থেকে কালকে সকালে অফলাইন না, কালকে তো কোনো পড়ানো নেই অফলাইনে। ওয়াসিমা থ্যাংক ইউ। তো দেখো কি বললাম, যে তুমি এই যে তোমার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তুমি চাচ্ছ পুরো বাংলাদেশ যেন এক বছর সুন্দর করে বিদ্যুৎ দিয়ে চলে। তো খেয়াল করবা, এক বছর তোমার চালাতে হবে, এক বছর। তাহলে দেখো এই বাংলাদেশকে তুমি এক বছর চালাবা, মানে বিদ্যুৎ দিয়ে চালাবা, বিদ্যুৎ চলবে। তাহলে টি ইকুয়াল টু কত বছর বলো তো, এক বছর। এইটুকু আমরা বুঝলাম। তো আমরা এসআই একক নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমরা বছর থেকে সেকেন্ডে কনভার্ট করব। এক বছরে কয় সেকেন্ড আমরা এটা জানি, আশা করি জানা উচিত। না জানলে ক্লাস 5-এর বাচ্চাকে জিজ্ঞেস করবা যে এক বছরে কত সেকেন্ড। আমরা জানি এক বছরে 365 দিন, এক দিনে 24 ঘন্টা, এক ঘন্টায় 60 মিনিট, এক মিনিটে 60 সেকেন্ড। খেয়াল করবা, আমরা এক বছরকে সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। দেখো আমরা টাইমটা সেকেন্ডে কনভার্ট করে ফেললাম, যে আমার এক বছর ধরে পুরো বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে। এক বছর ধরে আমার এই পাওয়ার প্ল্যান্ট থেকে পুরো বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে, টাইমটা বের করলাম। আচ্ছা, তো আমার বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা কতটুকু লাগবে? 20,000 মেগাওয়াট দৈনিক 20,000 মেগাওয়াট। তাহলে আমার মেগাওয়াট মানে ক্ষমতা, তাহলে আমার ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কত, 20,000 মেগাওয়াট। তাহলে 20,000 মেগাওয়াট ক্ষমতা, এটাকে অবশ্যই আমরা ওয়াটে কনভার্ট করি। তাহলে 20,000-এর সাথে তুমি যদি
10⁶ গুণ করো তাহলে ওয়াটে কনভার্ট হয়ে যাবে। তাহলে P ইজ ইকুয়াল টু 20,000-এর সাথে 10⁶ গুণ করলে ওয়াটে কনভার্ট হয়ে যাবে। এই দেখো ওয়াটে কনভার্ট করলাম। আচ্ছা, ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। মানে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা হচ্ছে যে প্রতি সেকেন্ডে এতটুকু পরিমাণ জুল বিদ্যুৎ শক্তি প্রদান করতে হবে। প্রতি সেকেন্ডে এতটুকু জুল বিদ্যুৎ শক্তি পুরো বাংলাদেশকে দৈনিক একদিনে সাপ্লাই দিতে হবে, দৈনিক। ঠিক আছে? এই মানে মেইনলি প্রতি সেকেন্ডে এত জুল করে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে। মেইনলি দৈনিক না, প্রতি সেকেন্ডে এত জুল করে তোমার হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে। তো এইটুকু আমরা বুঝলাম, প্রতি সেকেন্ডে এত জুল করে বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ক্ষমতা, মানে মেইনলি পাওয়ারটা আমরা বের করলাম। তাহলে এখন আমার কি দরকার? আমার এনার্জি আমার দিতে হবে, এনার্জি, বিদ্যুৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি আমার দিতে হবে। এটা তোমার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আমার এনার্জি দিতে হবে, বিদ্যুৎ শক্তি দিতে হবে। এই এনার্জিটা কেমনে দিব? এনার্জিকে ধরলাম E0। ইউরেনিয়ামের মাধ্যমে আমরা এনার্জিটা দিব, বুঝছো? আচ্ছা, ইউরেনিয়ামের মানে ধরো এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে ইউরেনিয়াম আছে, এই ইউরেনিয়ামের ভর আমি ধরলাম m0। তাহলে এই যে ভরটা, এই ভরটা এনার্জিতে কনভার্ট হবে, যার ফলে আসলে বিদ্যুৎ শক্তি পাবো। আচ্ছা খেয়াল করো, মন দিয়ে খেয়াল করবা। এই হচ্ছে আমার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তোমার এখানে এটা মনে করো তোমার বাংলাদেশ। এখান থেকে তোমাকে ইলেকট্রিক্যাল এনার্জি বা বিদ্যুৎ শক্তি সাপ্লাই দিতে হবে। তাহলে বিদ্যুৎ শক্তি তুমি কেমনে পাবা? কেমনে? আকাশ থেকে টপ করে তো পাবা না। এখানে মনে করো তোমার ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম। তো ইউরেনিয়ামের ভর তুমি ধরলা m0। সেই m0 ভরকে তুমি এনার্জিতে কনভার্ট করবে। আমরা জানি ভর এনার্জিতে কনভার্ট করা সম্ভব। এই এনার্জি থেকে হচ্ছে তুমি বিদ্যুৎ শক্তি সাপ্লাই দিবা। তাহলে খেয়াল করবা, ইউরেনিয়ামের ভর m0, এই m0 ভর থেকে তুমি E0 শক্তি পাবা। তাহলে m0, ইউরেনিয়ামের ভর হচ্ছে m0 ভর থেকে তুমি m0 ভর উইল বি কনভার্টেড টু এনার্জি। এই এনার্জিটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। এই নিউক্লিয়ার এনার্জি থেকে তুমি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা বিদ্যুৎ শক্তি বাংলাদেশে প্রেরণ করবা। বলো বুঝতে পারছো কিনা? বলো এইটুকু বুঝতে পারছি কিনা? এইটুকু, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, এইটুকু। তাহলে এখন আমরা এই এনার্জিটা বের করতে চাই। তাহলে আমরা এই এনার্জিটা বের করি, খেয়াল করবা। এখন আমরা বের করব যে এই যে ইউরেনিয়াম, এখন আমরা কি বের করব? খেয়াল করবা। এখন আমরা বের করব এই মনে করো আমার পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্টের মধ্যে ইউরেনিয়াম আছে। এই ইউরেনিয়ামের ভর হচ্ছে আমার m0। এই m0 ভর will be converted to energy। তাহলে m0 ভর থেকে কি পরিমাণ এনার্জি কনভার্ট হয় নিউক্লিয়ার এনার্জি, এটা আমরা বের করতে চাই। ইউরেনিয়ামের ভর m0 ভর থেকে কি পরিমাণ এনার্জি কনভার্ট হয় এটা আমার বের করতে হবে। এই পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা তো আমি ধরলাম। তাহলে খেয়াল করবা, ক্ষমতা P = কি বলতো? এনার্জি বাই টাইম। এনার্জি বাই টাইম। এবার দেখবা এখান থেকে এনার্জি আমরা বের করতে চাই। এনার্জি সমান মানে কতটুকু এনার্জি উৎপন্ন হচ্ছে, এনার্জি সমান PT আমরা লিখতে পারবো, PT। এবার খেয়াল করবা, E0 ইজ ইকুয়াল টু P মানে কত? 20,000। তো 20,000 মেগাওয়াট। তো 20,000 ইন্টু 10⁶, এটা হচ্ছে আমার P এর ভ্যালু। আর T এর মান কত? T মানে টাইম। তো টাইমের মান কত? যে এত সেকেন্ড। টাইমের মান হচ্ছে 356.24 ইন্টু 60 টাইমের ভ্যালু। বুঝলাম? এটা হচ্ছে আমার টোটাল নিউক্লিয়ার এনার্জি। এখান থেকে যতটুকু শক্তি উৎপন্ন হয়েছে তার পুরাটা আসলে বিদ্যুৎ শক্তিতে সাপ্লাই হয় না, তার পুরাটা ইলেকট্রিক্যাল এনার্জি বা বিদ্যুৎ শক্তিতে সাপ্লাই হয় না। বলা আছে তার শক্তি 30% শক্তি আসলে বিদ্যুৎ চাহিদা মেটায়। তাহলে এখানে যে টোটাল এনার্জি আমরা পেলাম E0, এই টোটাল এনার্জি পেলাম, তার 30% এনার্জি অ্যাকচুয়ালি হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দেয়। তাহলে এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। এর 30% এনার্জি আসলে বিদ্যুতের যোগানটা দিবে, বা বিদ্যুৎ শক্তির যোগানটা দিবে, পুরো শক্তি না। এর 30% গুণ করে দিবা। এই যে হয়ে গেল। এখান থেকে 30% মানে কত? 30% মানে হচ্ছে
30/100, 30/100। আর 30/100 মানে কি? 30/100 মানে 0.3। তাহলে এখান থেকে তুমি হচ্ছে এম নট বের করবা। ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার দিয়ে হচ্ছে এই পুরো লাইনটা লিখবা, পুরো লাইনটা লিখবা। এখান থেকে সব তুমি মান জানো, এখান থেকে এম নট বের করবা যে কতটুকু ইউরেনিয়াম লাগবে। এম নটের ভ্যালু এখান থেকে বের করবা, সামথিং কেজি আসবে। আর আমি করে দিলাম, বলো বুঝতে পারলাম কিনা এটা বলো, না বুঝতে পারলে আরেকবার বলো, আমি বুঝাই দিচ্ছি। মাত্র এক্স্যাক্টলি মাত্র 2.01। বলো বুঝতে পারছি কিনা? এই ম্যাথ বুঝতে গেলে নিজের ইঞ্জিনিয়ার কল্পনা করা লাগবে, নাহলে বুঝতে পারবো না। অনেক অল্প পরিমাণ, খেয়াল করছো, অনেক অল্প পরিমাণ ইউরেনিয়াম দরকার হবে। মানে হাতে নেওয়া যাবে, 1 দলা ইউরেনিয়াম হাতে নেওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, একেবারে সহজ জিনিস, একেবারে সহজ জিনিস। এত সহজ না যদিও, ঠিক আছে, এত সহজ না যদিও, একটু চিন্তা করা লাগবে হচ্ছে কথা। যে আমাদের পাওয়ার প্ল্যান্টের মধ্যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামের ভর এম নট, এই এম নটটা বের করতে হবে। এই এম নটটা ভর এনার্জিতে কনভার্ট হয়। এই এম নট ইজ কনভার্টেড টু, এই যে ভর ইজ কনভার্টেড টু এনার্জি ই নট, এটাকে হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। এই নিউক্লিয়ার এনার্জির পুরোপুরি শক্তি বিদ্যুৎ শক্তিতে ব্যয় হয় না, এর 40% ব্যয় হয়। তাহলে ই নট তো যে পুরোটা হচ্ছে ই নট, এই পুরোটা হচ্ছে ই নট, সরি এর 30%, এটা হচ্ছে 30%, 30% মানে 0.3, 30% মানে 30/100 মানে 0.3। তাহলে এখান থেকে আমরা ই নটের ফর্মুলা তো মুখস্থ ফর্মুলা, এখান থেকে এম নট বের করতে হবে। ঠিক আছে, এই হাসিবুল হাসান সাকিব, এই যে বলে ফেললাম। বলো দেখছো ইউরেনিয়াম কত? উম্মে আরা কি বুঝো নাই বলো? কি রে ভাই, এটা না বুঝে কেমনে? উম্মে আরা না বুঝে কেমনে ভাই? দেখো কি কি বুঝো নাই ভাই? এটা তো একটা পাওয়ার প্ল্যান্ট, এটুক তো বুঝছো। এখান থেকে বিদ্যুৎ মানে উৎপন্ন করব। এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম আছে, এইটুক তো বুঝছো। এর মধ্যে ইউরেনিয়াম আছে তা তো বুঝছো। এর ভর আছে এম নট তা তো বুঝছো। এই ভরটাকে এনার্জিতে কনভার্ট করা যায় তা তো বুঝছো। এই এনার্জিটা হচ্ছে যে এই পুরোটুকু, যে এই যে ই নট, এই পুরোটুকু। পি এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, পি এর ভ্যালু, এই যে পাওয়ার দেওয়া আছে কোশ্চেনে। টি এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, 1 বছর, 1 বছর টি, তা তো বুঝছো, এই 1 বছর তা তো বুঝছো। কিন্তু এই এনার্জির পুরোটুকু এনার্জি আসলে বিদ্যুৎ সাপ্লাই দেয় না, এর 30% দেয়। দেখো লেখা আছে 30%, তা তো বুঝছো। এর 30% হচ্ছে আমাদের সাপ্লাই দেয়। আবার এর ফর্মুলা এম নট সি স্কোয়ার, এখান থেকে জাস্ট এম নট বের করবা, শেষ। অ্যান্সার না মিলুক ভাই, মোবাইল চাপতে পারো, ক্যালকুলেটর চাপতে না পারলে আর কি বলবো ভাই। ওকে, তাহলে আজকে আর এই ম্যাথ নিজের ইঞ্জিনিয়ার না চিন্তা করলে, মানে যারা ডাক্তার হতে চাও, মানে নিজের 1 সেকেন্ডের জন্য ইঞ্জিনিয়ার না চিন্তা করলে এগুলো পারবা না, বুঝবা না। শেষ শেষ, আজকে শেষ থাক তাহলে আজকে আর। থ্যাংক ইউ দেবশ্রী পোশাক, থ্যাংক ইউ। চুরি চুরি চুরি, আল্লাহ হাফেজ। তাহলে তোবাইশি ইউসুফ বলে ফেললাম, ওয়াকেল খান, তাসনুমা, মাহিরা, মাহিদি কালকে করবো। প্রণীতি দাস খেয়াল করি নাই। এই রাফিদ ভালো করে বুঝছো? আলহামদুলিল্লাহ রাফিদ, আরে ওকে এমনি বুঝলো যাকে প্রশ্ন করবো, রাফিদ হক। আচ্ছা তোমরা ভালো করে বুঝছো তো না? জাহান্নীর আমাদের সাথে যুক্ত। আপনার কাছে শুরু থেকে বললাম না কেন সবাই এটা বলে। এই আইডিন তুমি আসো না কেন অফলাইনে? 20,000 না হবে? হ্যাঁ 20,000, আচ্ছা এখানে ভুল লিখছি, 20,000 হবে, এখানে 20,000 হবে। 20,000 10 to the power 6, 20,000, এটা শূন্য মিস হয়ে গেছে। 20,000 হবে, এটা শূন্য মিস হয়ে গেছে, 20,000। ওকে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। ফারহানা ফৌজিয়া, রেগুলার ক্লাস করবা, রেগুলার ক্লাস করবা। রেগুলার না ক্লাস করলে আমি লাইভ ডিলিট করে দেবো ভাই। আমার পুরোনো লেকচার আছে, আমি 50 বছর আগে হচ্ছে লেকচার দিয়ে দিতে পারবো, দিব তোমার, বুঝছো? আমার লেকচার 50 বছর আগে লেকচার তোমাদের রেকর্ড দিয়ে দেবো যদি ক্লাস না করো। আল্লাহ হাফেজ, ভালো থেকো।
জেসমিন ইমতিয়াজ খান, বলে ফেললাম তোমার নাম।